ঠিক আছে, চলো আজকে আমাদের এমসিকিউ একটা আগে আমরা কমপ্লিট করেছি, আজকে সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড পার্ট। আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে তোমরা, প্রবলেম হবে না কিছু। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, নর্মাল রিঅ্যাকট্যান্ট ফোর্সটা। আসছে আসছে রিঅ্যাকশন। তার আগে নর্মাল রিয়াকশন ফোর্স তো এই তো রে, নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে ওটাই তো বলছিলাম। নর্মাল রিয়াকশন ফোর্স ধর তোর বডির ওয়েট নিচের দিকে কাজ করছে ডাব্লু, এবার এই বডিটাও তো, সারফেসটাও তো বডির উপরে একটা রিয়াকশন ফোর্স দেবে। এবার এইটা বডির উপর দিয়ে আমরা কি জানি, ডিউ টু দ্য ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর ফোর্সটা কাজ করবে। যেমন ফোর্সটা এরকম সোজা লাইন অফ অ্যাকশন বরাবর উপরের দিকে কাজ করবে, এটা হচ্ছে আর এন। এটাকে নর্মাল রিয়াকশন ফোর্স বলে। এবার যদি বডিটার মুভমেন্ট হয় এইদিকে, এটা এদিকে যদি হয় ভেলোসিটি, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করে স্যার? উল্টো দিকে কাজ করে, এদিকে করবে ফ্রিকশনটা কাজ, দ্যাট ইজ এফ, তাই না? হ্যাঁ এবার স্যার। অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ফ্রিকশন আমরা কি জানি স্যার? আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল টু আর এন, তাই আরেন। না? হ্যাঁ স্যার। ফ্রিকশনাল ফোর্স কার সঙ্গে প্রপোর্শনাল হয় স্যার? নর্মাল রিঅ্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল হয়। এবার প্রপোর্শনাল লিমিটটাকে তোলার জন্য আমরা কি জানি? একটা স্যার কনস্ট্যান্ট জানি, দ্যাট ইজ মিউ, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর এন। এই মিউটাকে কি বলা হয় স্যার? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে এই আমার অবজেক্টের সারফেস আর যে সারফেসের সঙ্গে টাচড আছে সেই দুটো সারফেসের নেচারের উপরে ডিপেন্ড করে। এখান থেকে কোয়েশ্চেন দেয়, আগের দিন আলোচনা করেছিলাম যে ইজ ফ্রিকশন ডিপেন্ডস অন এরিয়া, ছেলেপুলে সব এরিয়া টিক মেরে দিয়ে চলে আসে। না, ওটা হবে নেচার অফ দা সারফেস। এই আর এনটাই হচ্ছে আমার নর্মাল রিয়াকশন ফোর্স, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ স্যার। চলো তাহলে এক নম্বর কি বলছে? The branch of the dynamics which deals with the motion of the body's problems without considering to the forces causing the motion of the body is known as। তাই আমি যখনই বলেছিলাম যে কোয়েশ্চেনের মধ্যে যখনই দেখবে যে এই টার্মটা রয়েছে, এই যে এই টার্মটা উইদাউট কনসিডারিং টু দ্য ফোর্সেস, তার মানে আমরা শুধু কি নিয়ে কাজ করব? শুধু অ্যান্ড শুধুমাত্র মোশন নিয়ে কাজ করব, সেটাকে আমরা কি বলে থাকি স্যার? সেটাকে আমরা বলে থাকি কাইনেমেটিক্স। আর যদি আমরা আর যদি আমরা কি করি না স্যার, ফোর্সের যে কারণ সেটা নিয়ে কাজ করি, মানে যে ওই ফোর্সের পেছনে, এই সরি, ওই মোশনের পেছনে বডির কোন কোন ফোর্স, বডির উপরে কোন কোন অ্যাপ্লাইড ফোর্সের জন্য আমার বডির মোশন আসছে, সেটাকে নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটাকে বলে কি স্যার? কাইনেটিক্স। দেখো নিচের কোশ্চেনটাই সেটাই আছে, দ্য ব্রাঞ্চ অফ দ্য ডাইনামিক্স হুইচ ডিল উইথ দ্য মোশন অফ দ্য বডিজ প্রবলেম কনসিডারিং টু দ্য ফোর্সেস কজিং দ্য মোশন। এ দেখো, কনসিডারিং টু দ্য ফোর্সেস কজিং টু দ্য মোশন, তার মানে যখন আমরা ফোর্সেস এর কজেস, আমরা মোশনের কজ গুলোকে নিয়ে আলোচনা করব, তখন আমরা যেটা পাই সেটাকে কি বলে স্যার? সেটাকে বলা হচ্ছে কাইনেটিক্স। সেটাকে কি বলে স্যার? কাইনেটিক্স। এটাই বহুবার বলেছি, যদি শুধুমাত্র মোশন নিয়ে কাজ করি কাইনেমেটিক্স, আর যদি মোশন ছাড়া কাজ করি দ্যাট ইজ কাইনেটিক্স। এটা এটা অনেক সময় ছেলেরা গুলিয়ে ফেলে, তার জন্য আমি বলে রাখবো কি, মোশন কি দিয়ে শুরু স্যার? এম দিয়ে শুরু। এবার কাইনেটিক্স এ এম আছে না কাইনেমেটিক্স এ এম আছে স্যার? কাইনেমেটিক্স এ এম আছে। তার মানে মোশন নিয়ে যখন শুধু কাজ করব তখন সেটাকে আমরা কি বলবো স্যার? কাইনেমেটিক্স। এটা অনেক সময় ছেলেরা ভুল করে ফেলে, তাই এটা শর্ট ট্রিক্স মনে রাখার জন্য। মোশন কি দিয়ে শুরু স্যার? এম দিয়ে শুরু, তাহলে কাইনেটিক্স এ এম আছে না কাইনেমেটিক্স এ এম আছে? তাহলে কাইনেমেটিক্স এ এম আছে, তাহলে আমরা কি মনে রাখবো স্যার? ফোর্সেস যদি অনলি আমরা মোশন নিয়ে কাজ করি তখন আমরা সেটাকে কি বলবো স্যার? কাইনেমেটিক্স। ক্লিয়ার? 3 নম্বর কি বলছে? দ্য ইউনিট উইচ আর ইউজড ফর মেজারমেন্ট অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মাস লেন্থ টাইম আর নোন অ্যাজ, সবাই জানে যে মাস লেন্থ এন্ড টাইম এটা কি? এটা স্যার হচ্ছে আমার বেসিক ইউনিট। একদম বেসিক যে ইউনিটস গুলো আছে আমার, 3টে ইউনিটস, ঠিক আছে? কি কি? মাস লেন্থ এন্ড টাইম, এটাকে কি ইউনিট বলে স্যার? বেসিক ইউনিটস বলে। তারপর কি বলেছে? 1 নিউটন অফ ফোর্স ইন এমকেএস ইউনিট ইজ ইকুয়াল টু কত হয় এমকেএস ইউনিটে? আমরা জানি, বলো কত হয়? হ্যাঁ বলো। 10⁵ টেন টু দি পাওয়ার কম্বাইন্ড। 5 ভেরি গুড। 10⁵ আমরা জানি হচ্ছে কি 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে আমার 10⁵ ঠিক আছে? 10⁵ কোথা থেকে আসে নিশ্চয়ই জানো, কোথা থেকে আসে 10⁵? 1 কেজি। 1 নিউটন মানে কি? 1 কিলোনিউটন ইকুয়াল টু হচ্ছে 1 কেজি পার কত যেন, 1 কেজি মিটার পার 1 কেজি সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড। এবার 1 কেজি থেকে যদি আমরা গ্রামে আসি কত দিয়ে গুণ করবো স্যার? 10⁵, আর মিটার থেকে টেন টু দি পাওয়ার সেন্টিমিটারে থ্রি আসলে স্যার 10 স্কোয়ার। 10⁵2 তার মানে এটা আসলো কিসে স্যার? আসলো হচ্ছে আমার গ্রাম 10⁵5।
সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, দুটোকে গুণ করলে কি চলে আসবে স্যার 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি স্যার ডাইন। ডাইন। তার মানে 1 নিউটন মানে কত স্যার 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে 10⁵ ডাইন। নেক্সট, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এ ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, কি বলেছিলাম ফোর্স কি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? কি কি বলেছে অপশনে স্যার? ডাইরেকশন, ম্যাগনিটিউড, ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড, এনি অফ দ্য অ্যাবাভ। আমরা জানি ফোর্স হচ্ছে কি ধরনের কোয়ান্টিটি, ফোর্স কি ধরনের কোয়ান্টিটি স্যার? ফোর্স হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। কোয়ান্টিটি। ফোর্স যদি ভেক্টর হয় কি কি থাকবে স্যার? দুটো জিনিস থাকবেই অবশ্যই, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এটা কি, আর এটা হচ্ছে স্যার ওর ডাইরেকশন। ডিরেকশন। আর এখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফোর্স, ফোর্সের কটা ক্যারেক্টারিস্টিক্স হয়? তার 4টে ক্যারেক্টারিস্টিক্স হয়। কি কি বলেছিলাম? তার 1 নম্বর হচ্ছে ম্যাগনিটিউড, 2 নম্বর বলেছিলাম স্যার ডাইরেকশন। ডিরেকশন, 3 নম্বর বলেছিলাম স্যার পয়েন্ট অর লাইন অফ অ্যাকশন, আর 4 নম্বর কি বলেছিলাম স্যার? নেচার, পুশ না পুল। এই 4টে ক্যারেক্টারিস্টিক্স হয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ডিরেকশন, ম্যাগনিটিউড, ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, এনি অফ দ্য অ্যাবাভ। কি হবে স্যার? ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বোথ, দুটো দিয়ে আমরা কি করতে পারি? ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বোথ, দুটো দিয়ে আমরা কি করব স্যার? ফোর্সের নেচারটাকে আমরা বা ফোর্সকে আমরা স্যার কি করবো স্যার? রিপ্রেজেন্ট করবো। কেন? কারণ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি অ্যাট রেস্ট মাস্ট বি, কোনো বডি যদি রেস্টে থাকে এবং সেই সময় যদি বডির ওপরে কি থাকে স্যার? ফোর্স অ্যাপ্লাইড হয়, তার মানে রেস্টে আছে মানে বডির ভেতরে কোনো মোশন নেই। তাহলে বডির ভেতরে কখন মোশন আসবে না? যদি স্যার ফোর্স গুলো আমার কি হয়ে যায় স্যার? রিজলভ হয়ে যায়। মানে আমার বডিটা যদি কিসে থাকে স্যার? ইকুইলিব্রিয়ামে থাকে। ইফ দ্য বডি ইজ ইন স্যার ইকুইলিব্রিয়াম। এবার বডি স্যার ইকুইলিব্রিয়ামে কখন হবে? যখন সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, যখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, যখন সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। যখন হরাইজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স আর হচ্ছে মোমেন্ট, এই তিনটে সামেশন কি হবে স্যার? 0 হবে। তখন আমরা কি বলবো স্যার? দিস বডি ইজ ইন স্যার ইকুইলিব্রিয়াম। তাহলে দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি অ্যাট রেস্ট, রেস্ট মানে বডির ভেতরে কোনো মোশন আসছে না, মানে ফোর্স গুলো কি হয়ে যাচ্ছে স্যার? রিজলভ হয়ে যাচ্ছে। তাহলে বডিটা কিসে আছে স্যার? বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি থ্রি কি ফোর্সেস। ফোর্স গুলো ল্যামিস থিওরেমে ফোর্স গুলো কিভাবে কন্ডিশনে থাকে? 1 নম্বর কি বলেছে স্যার? কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানার তো অবশ্যই স্যার একই প্লেনে। আমরা ল্যামিতে কি দেখেছিলাম স্যার? ল্যামিতে দেখেছিলাম এইভাবে তিনটে ফোর্স যদি একটা পয়েন্টের উপরে কাজ করে, তার মানে এক পয়েন্টের উপরে যখনই কাজ করবে ফোর্স গুলোকে আমরা কি বলি স্যার? ফোর্স গুলোকে আমরা বলি কি, কি ফোর্স বলি বলো? কনকারেন্ট ফোর্স স্যার, কপ্লানার কনকারেন্ট। কনকারেন্ট ফোর্স। তার মানে স্যার কনকারেন্ট তো অবশ্যই হবে, কনকারেন্ট তো হতেই হবে, সাথে কি হতে হবে স্যার? কোপ্ল্যানার হতে হবে, তাই না? কনকারেন্ট তো হবে, সাথে কি হবে স্যার? কোপ্ল্যানার হবে। তার মানে এটা যদি পি হয়, পি এর উল্টো দিকে ধরে নাও এটা আলফা। এটা যদি কিউ হয়, কিউ এর উল্টো দিকে ধরে নাও এটা স্যার বিটা। আর যদি এটা পি কিউ, এটা আর, এটা যদি আর হয়, আর এর উল্টো দিকে এটা ধরে নাও স্যার গামা। তাহলে আমরা কি পড়েছিলাম স্যার? পি বাই সাইন আলফা সাইন আলফা ইজ ইকুয়াল ইকুয়াল টু টু কিউ বাই কিউ বাই সাইন বিটা সাইন বিটা ইকুয়াল টু ইকুয়াল আর টু বাই, আর বাই সাইন গামা। এটাই তো পড়েছিলাম ল্যামিস থিওরেমে। তার মানে কি হতে হবে স্যার? কোপ্ল্যানার হতে হবে এন্ড কনকারেন্ট হতে হবে। তাহলে কোপ্ল্যানার কনকারেন্ট কোথায় আছে স্যার? 4 নম্বরে আছে। সো দ্যাট ইজ কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখা যাচ্ছে কি বলছে? দ্য বডি হুইচ ডাজ নট ডিফর্ম আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ নোন অ্যাজ। তাহলে এটা আমরা একদম প্রথম ক্লাসটাতেই বলেছিলাম। কি বলেছিলাম? একটা বডির ওপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এরকম একটা বডি আছে, বডির উপরে আমরা কি করলাম? একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করলাম, কি ধরে অ্যাপ্লাইড করলাম, এই বডিটা কি হতে চায়? তার বডিটা স্যার ডিফর্ম হতে চায়। বডিটা কি হতে চায় স্যার? বডিটা ডিফর্ম হতে চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফর্ম? মানে হচ্ছে স্যার ওর শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হতে চায়। ওর শেপ অ্যান্ড সাইজ স্যার কি হতে চায় স্যার? চেঞ্জ হতে চায়, চেঞ্জ হতে চায়। এই শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হওয়াটাকেই বলে কি স্যার? ডিফরমেশন। তার মানে বডির উপরে যখন আমরা এক্সটার্নাল ফোর্স দিই, বডিটা কি হতে চায় স্যার? ডিফর্ম হতে চায়, তাই না? তার মানে যদি আফটার ডিফরমেশন, ভালো করে মনে শুনবে, যদি আফটার ডিফরমেশন বডি আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে সেই ধরনের বডিগুলোকে আমরা কি বলে থাকি? সেই ধরনের বডিগুলোকে বলে থাকি আমরা ইলাস্টিক বডি। এখানে দেখো একটা কোয়েশ্চেন থেকে কত কোয়েশ্চেন বেরিয়ে আসবে, শুধু মানে ভালো করে শুনতে হবে।
একটা কোয়েশ্চেন করবো, দেখবো ওইখান থেকে কত কোয়েশ্চেন বেরিয়ে আসবে। তাহলে কি বললাম, কোনো বডির উপরে যদি এক্সটার্নাল ফোর্স দিই, ফোর্স দেওয়ার পরে যদি বডিটা আবার আফটার ডিফরমেশন বডি যদি আবার তার আগের কন্ডিশনে ফিরে আসে, তখন সেই বডিটাকে আমরা কি বডি বলি, তার ইলাস্টিক বডি বলি। যদি আমার ফোর্স অ্যাপ্লাই করার পরে বডিটার মধ্যে এমন ভাবে ডিফরমেশন হলো, স্যার বডি, হ্যাঁ স্যার বলছি ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। এবার দেখা গেল কি বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পরে বডিটার মধ্যে ডিফরমেশন চলে আসলো, এবং ডিফরমেশন চলে আসার পরে বডিটা আর আগের জায়গায় ফিরে আসতে পারছে না। কেন স্যার, পার্মানেন্টলি ডিফরমেশন হয়ে গেছে ওর মধ্যে। তাহলে ইফ দেয়ার ইজ পার্মানেন্ট ডিফরমেশন, তাহলে সেই ধরনের বডিগুলোকে আমরা কি বডি বলি, স্যার প্লাস্টিক বডি। কি বলবো স্যার, প্লাস্টিক বডি। কেন, কেন স্যার, দেয়ার ইজ পার্মানেন্ট ডিফরমেশন। আর ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি কোনো ডিফরমেশনই না হয়, তাহলে সেই যে বডিটা আমরা পেলাম, এই বডিটাকে আমরা কি বডি বলবো স্যার, এই বডিটাকে আমরা বলবো ডিজিট বডি। কি বডি বলবো স্যার, ডিজিট বডি। তাহলে এখানে কি বলেছে, এ বডি, দ্য বডি হুইচ ডাজ নট ডিফর্ম আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্সেস ইজ নোন অ্যাজ সলিড বডি, রিজিড বডি, প্লাস্টিক বডি, হার্ড বডি। তাহলে কি হচ্ছে না, ডাজ নট ডিফর্ম, কোনো ডিফরমেশনই হচ্ছে না, তাহলে কি বডি স্যার, রিজিড বডি। এই মাত্র দেখলাম, ডিফরমেশন যদি না হয় তাহলে রিজিড বডি, যদি পার্মানেন্ট ডিফরমেশন হয় তাহলে প্লাস্টিক বডি, আর যদি আবার এগেইন এগেইন যদি আবারও আগের জায়গায় ফিরে আসে তাহলে সেটা স্যার আমার ইলাস্টিক। ক্লিয়ার? নেক্সট কি বলছে, the unit of forces in CGS system of unit, হ্যাঁ, the unit of the forces in CGS system of, আচ্ছা ফোর্সের সিজিএস এর ইউনিট কি সবাই জানে স্যার, ডাইন। সবাই জানে স্যার ডাইন। ফোর্সের এসআই ইউনিট কি স্যার, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন। আর সিজিএস ইউনিট কি স্যার, সিজিএস ইউনিট হচ্ছে আমার ডাইন, তাই না? স্যার 1 নিউটন ইজ ইকুয়াল টু কত স্যার, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন এইমাত্র বললাম স্যার, 10⁵ ডাইন। আর যদি এটার ডাইমেনশন বার করতে বলে তাহলে কি হবে স্যার, ডাইমেনশন হবে হচ্ছে ml (10⁻²), তাই তো? এটা হবে কি, এটা হবে স্যার হচ্ছে আমার ফোর্সের ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে স্যার কি হবে স্যার, অ্যান্সার হবে হচ্ছে এখন টাইম। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, each forces will be proportional to the sine of the angle between the other two forces. This is the statement according to, তাহলে এই স্টেটমেন্টটা কার, আমরা সবাই জানি। হ্যাঁ, সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্সেস মানে এটা হচ্ছে কার, এটা হচ্ছে ল্যামি। এই কিছুক্ষণ আগেই দেখালাম যে যদি তিনটে ফোর্স এক কনকারেন্ট কোপ্লানার হয়ে থাকে, তাহলে প্রতিটা ফোর্স কার সঙ্গে প্রপোর্শনাল হয়, অপর দুটো ফোর্সের যে অ্যাঙ্গেল তার সাইন কোন অনুপাতের সঙ্গে কি হয় স্যার, ইকুয়াল হয়। দ্যাট ইজ স্যার ল্যামিস থিওরেম। তারপর কি বলেছে, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস অফ দ্য ফোর্সেস অ্যাবাউট এনি পয়েন্ট ইন দেয়ার প্লেন ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। দিস ইজ দ্য স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু। এইবার কি কি বলেছে, যে যদি যদি অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্সেস, যদি একটা বডির উপরে, ধর এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, বডির উপরে কি হয়েছে স্যার, ডিফারেন্ট ফোর্স আমার এই বডির উপরে স্যার অ্যাপ্লাইড হচ্ছে, এরকম ডিফারেন্ট ফোর্স বডির উপরে আমার অ্যাপ্লাইড হচ্ছে। এবার আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম ধর P1, P2, P3। এবার দেখলাম হচ্ছে P1 একটা ফোর্স, P2 একটা ফোর্স, আর P3 একটা ফোর্স। আর এই তিনটে ফোর্সের যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে আমার আর। এবার রেজাল্টেন্ট কাকে বলে বলেছিলাম, যে এই তিনটে ফোর্স যে পরিমাণ এফেক্ট দিচ্ছে, এই সমান পরিমাণ এফেক্টকে যদি আমরা একটা মাত্র ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সিঙ্গেল ফোর্সটাকে আমরা কি বলবো স্যার, এই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স, তাই না? তাহলে এই রেজাল্টেন্ট ফোর্স, তাহলে এই তিনটে ফোর্স আলাদা আলাদা ভাবে যে অ্যামাউন্ট অফ মোমেন্ট তৈরি করছে, ধরে নিলাম P1 কত মোমেন্ট তৈরি করছে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে স্যার M1, P2 ফোর্স কত মোমেন্ট তৈরি করছে স্যার M2 সেম পয়েন্টের রেসপেক্টে, আর P3 পয়েন্ট কত মোমেন্ট তৈরি করছে স্যার M3 সেম পয়েন্টের রেসপেক্টে। তাহলে এই P1, P2, P3 কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি আলাদা আলাদা ভাবে M1, M2, M3 মোমেন্ট তৈরি করে, আর এই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট আর যদি একাই ওই সেম পয়েন্টের রেসপেক্টে M মোমেন্ট তৈরি করে, তাহলে আমরা কি জানবো স্যার, আমরা জানবো M ইজ ইকুয়াল টু কি স্যার, M1 প্লাস M2 প্লাস কি স্যার M3। এটা কার থিওরেম স্যার, এটা হচ্ছে আমার ভ্যারিগন্যান্স থিওরেম। দেবী বলেছিলাম মোমেন্ট পড়ানোর সময়, ভ্যারিগন্যান্স থিওরেম প্রুভও করে দেখিয়েছিলাম। তাহলে এটা কার ভ্যারিগন্যান্স থিওরেম, এটা কার থিওরেম স্যার, ইট ইজ হচ্ছে ভ্যারিগন্যান্স থিওরেম। ঠিক আছে, কার থিওরেম স্যার, ইট ইজ ভ্যারিগন্যান্স থিওরেম। ক্লিয়ার?
ক্লিয়ার? Equilibrium of coplanar non-concurrent force system. For equilibrium of coplanar non-concurrent force system, the following condition to be satisfied. For equilibrium মানে আমি বলেই দিয়েছিলাম, যখনই কোনো একটা বডির ইকুইলিব্রিয়ামের কথা বলে ছেলেটা কি করে, ভুলটা কোথায় করে স্যার, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্সেস ইজ ইকুয়াল টু 0 করে দেয়, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ ইকুয়াল টু 0 করে দেয়, ব্যাস এইটু করে দিয়ে ছেড়ে আসে। কিন্তু পরেরটা আর যায় না যে সামেশন অফ দ্য মোমেন্ট অফ দ্য অল ফোর্সেস ইজ ইকুয়াল টু 0। এই তিনটে কন্ডিশন যখন স্যাটিসফাইড করবে আমরা শুধু এবং শুধুমাত্র তখনই বলতে পারি দিস বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। তার মানে আমাকে খুঁজতে হবে কি স্যার, তিনটেই আছে, সামেশন অফ দ্য হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এন্ড সামেশন অফ দ্য মোমেন্ট অফ দ্য অল ফোর্সেস ইজ ইকুয়াল টু 0। তাহলে কোথায় আছে স্যার, এই যে কোথায় আছে স্যার, এই যে 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে। The summation of the vertical force is equal to 0, summation of the horizontal force is equal to 0, and summation of the moment of the forces is equal to 0. Next কি বলছে, নেক্সট বলছে the study of a body at rest or in motion is known as। যদি কোনো একটা বডি, স্টাডি অফ বডি at rest or in motion, রেস্টে থাকে বা মোশনে থাকে, সেই সময় যদি আমরা কোনো একটা বডিকে আমরা ওর স্টাডি করি তখন সেটাকে কি বলে স্যার, দ্যাট ইজ মেকানিক্স, মেকানিক্স বলে সেটাকে আমরা, তাই না? নেক্সট কি বলছে, all the unit for the physical quantities other than the fundamental one are known as। সবাই জানে এটা যে একটা হয় হচ্ছে স্যার ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা হয় হচ্ছে আমার ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট থেকে যে ইউনিটটাকে আমরা আনি সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমরা ডিরাইভড ইউনিট। সেটাকে কি বলা হয়, সেটা বলা হয় ডিরাইভড ইউনিট। টু ইকুয়াল প্যারালাল এন্ড আনলাইক ফোর্সেস, এটা কি বোঝা গেছে যে বেসিক ইউনিট কি কি বলেছিলাম স্যার, একটা বলেছিলাম হচ্ছে ওর মাস, একটা বলেছিলাম স্যার হচ্ছে ডিস্টেন্স, একটা কি বলেছিলাম স্যার টাইম। এবার এইখান থেকে যদি তুই ফোর্সের ইউনিট আনতে যাস কি আসবে স্যার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে দেখ মাস, ডিস্টেন্স আর টাইম, এই তিনটে মিলে কার ইউনিট তৈরি হলো স্যার, ফোর্সের ইউনিট তৈরি হলো। মানে ফোর্সটা স্যার কি ধরনের ইউনিট স্যার, ফোর্সটা হচ্ছে আমার ডিরাইভড ইউনিট। ঠিক আছে, কি বলছে নেক্সট, টু ইকুয়াল প্যারালাল এন্ড আনলাইক ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন আর ডিফারেন্ট কনস্টিটিউটেড টু ইকুয়াল প্যারালালস। একদম যখনই বলবে ইকুয়াল এন্ড প্যারালাল, এই তিনটে কথা মনে রাখতে হবে, ইকুয়াল, প্যারালাল আর আনলাইক। ইকুয়াল মানে তো বুঝতেই পারছি যে ম্যাগনিটিউডটা ইকুয়াল, আচ্ছা শুধুমাত্র ম্যাগনিটিউড না, ইকুয়াল মানে হচ্ছে কি এখানে ওর ম্যাগনিটিউডটাকে বলছে ইকুয়াল। আচ্ছা প্যারালাল মানে কি, যখন দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন একে অপরের সঙ্গে কি থাকবে স্যার, প্যারালাল থাকবে, তখন আমরা ওটাকে কি বলি স্যার, প্যারালাল ফোর্সেস। এবার এখানে আনলাইক আর লাইক, যখন আমার ডিরেকশন একই দিকে থাকে তখন সেটাকে আমরা বলি স্যার লাইক প্যারালাল ফোর্সেস। যখন আমার ফোর্সেস এর ডিরেকশন স্যার অপোজিট ডিরেকশনে থাকে তখন এটাকে আমরা কি বলি স্যার, আনলাইক প্যারালাল ফোর্সেস। কি বলি স্যার, আনলাইক প্যারালাল ফোর্সেস। তার মানে যদি কোনো একটা বডির ভেতরে এরকম ইকুয়াল, প্যারালাল এন্ড আনলাইক ফোর্স কাজ করে তখন কি তৈরি করে স্যার, বলেছিলাম এটা কি তৈরি করে স্যার, কাপল তৈরি করে। এক্সাম্পল স্যার, বাড়িতে স্ক্রুড্রাইভার, আমরা জলের কল ঘোরাচ্ছি, ঠিক আছে, সব হচ্ছে স্যার আমার কাপল, সব হচ্ছে স্যার আমার কাপল। তার মানে এখানে কি বলছি এটাকে স্যার, এটা হচ্ছে আমার কাপল। এখানে আরো কিছু টার্ম আছে, একটা বলছে মোমেন্ট মানে কি বলেছিলাম, কোনো একটা ফোর্স যদি কোনো একটা বডির উপরে অ্যাপ্লাই হয়, কোনো একটা বডির উপরে অ্যাপ্লাই হয় পি, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে এই ফোর্সের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি ডি হয়, তাহলে ওর রেসপেক্টে এই ফোর্সের জন্য কতটা মোমেন্ট তৈরি হচ্ছে স্যার, পি ইনটু ডি। তার মানে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে আমরা কি জানি স্যার, মোমেন্ট। ইম্পালস মানে কি, ইম্পালস হচ্ছে স্যার কোনো একটা বডির উপরে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স যদি খুব অল্প সময়ের জন্য কাজ করে তখন স্যার আমরা কি বলি স্যার, পি ইনটু টি, দ্যাট ইজ স্যার আওয়ার ইম্পালস। আর রেজাল্টেন্ট কি স্যার, রেজাল্টেন্ট হচ্ছে আমরা অনেকগুলো ফোর্সের এফেক্টকে যদি একটা সিঙ্গেল ফোর্স দিয়ে কি করতে পারি, ওটা রিপ্লেস করতে পারি। ওই সিঙ্গেল ফোর্সটা কি করবে স্যার, ওই তিনটে হোক বা চারটে হোক বা পাঁচটা হোক, যেমন ফোর্স বডির উপরে কাজ করছিল যদি সেম এফেক্ট দেয়, তাহলে সিঙ্গেল ফোর্সটাকে আমরা কি বলবো স্যার, সমস্ত ফোর্সগুলোর রেজাল্টেন্ট ফোর্স। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। নেক্সট বলছে নিউটনস হুইচ ল ইজ নোন অ্যাজ দ্য ইনার্শিয়া ল। আমাদের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি জানতে পারি স্যার, ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা জানতে পারি যে যদি কোনো একটা বডি এরকম আমার স্ট্যাটিক কন্ডিশনে থাকে এবং বাইরে থেকে যদি আমি বডির উপরে কি করি স্যার, ফোর্স অ্যাপ্লাইড করি, তাহলে বডিটা কি আসবে স্যার, বডিটা আমার মোশনে আসবে। বা কোনো একটা বডি যদি অলরেডি ইন মোশনে থাকে, আমরা যদি বাইরে থেকে কি করি স্যার, একটা
ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা কি হবে স্যার, ধীরে ধীরে স্যার রেস্টে আসবে, ধীরে ধীরে স্যার রেস্টে আসবে। এটাই কি হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল থেকে কি জানতে পারি স্যার, সেকেন্ড ল থেকে আমরা জানতে পারি যে কোনো একটা বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করলে বডির যে আমার মোমেন্টাম, সেই মোমেন্টামটা কি হয় স্যার, চেঞ্জ হয়। আর মোমেন্টামটা স্যার কোন দিকে চেঞ্জ হবে, যেহেতু দ্যাটস ওয়াই মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার একটা ডিরেকশন থাকবে। তাহলে ডিরেকশনের চেঞ্জ কোন দিকে হবে স্যার, ফোর্সটা যেদিকে অ্যাপ্লাইড হবে ওর ডিরেকশনের চেঞ্জটাও সেদিকে হবে। তো সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কি জানতে পারি স্যার, পি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আর থার্ড ল অফ মোশন তো সবাই জানে কি স্যার, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে জানতে বলেছে কি স্যার, ইনার্শিয়া, তার মানে ইনার্শিয়া মানে হচ্ছে স্যার জাড্য, তার মানে হচ্ছে দু ধরনের ইনার্শিয়া হয় স্যার, একটা স্থিতিজাড্য একটা গতিজাড্য। হ্যাঁ, ইনার্শিয়া অফ মোশন এন্ড দ্য ইনার্শিয়া অফ রেস্ট। তাহলে ইনার্শিয়ার কনসেপ্ট আমরা কোথা থেকে পাই স্যার, ইনার্শিয়ার কনসেপ্ট আমরা পাই হচ্ছে ফার্স্ট ল অফ মোশন থেকে। ঠিক আছে, নেক্সট কি বলছে, হ্যালো স্যার। ডাইমেনশন অফ দ্য ফোর্স। একটু আগে বললাম স্যার, ডাইমেনশন অফ ফোর্স মানে হচ্ছে স্যার। স্যার কেজি, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে ডাইমেনশনে কনভার্ট করলে আসবে হচ্ছে স্যার এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এখান থেকে কি পাবো স্যার, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। কোনটা আছে স্যার, 3 নম্বর, দ্যাট ইজ স্যার এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। হ্যালো স্যার। Direction of the resultant force may be obtained graphically by, সবাই জানে ফোর্স গুলোকে আমরা কি করি স্যার, গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করি এরকম অ্যারো দিয়ে স্যার ফোর্সকে রিপ্রেজেন্ট করি। তার মানে এটা কি সিম্বল, এটা ভেক্টর সিম্বল, ভেক্টর সিম্বল। তার মানে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স মে বি obtained graphically by স্যার ভেক্টর ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম স্যার, ভেক্টর ডায়াগ্রাম। The forces whose line of action pass through a common point are known as, একই পয়েন্টে যদি ফোর্সেস গুলো যায় সেটাকে আমরা কি বলে থাকি, তাহলে আমরা বলে থাকি হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। তাই তো বলেছে পাস থ্রু দ্য কমন পয়েন্ট, এই দেখো কমন পয়েন্ট, কমন পয়েন্ট, একই পয়েন্টের মধ্যে দিয়ে যদি, একই পয়েন্টের মধ্যে দিয়ে যদি ফোর্স গুলো আমার পাস করে, তাহলে স্যার এটাকে আমরা কি বলে থাকবো স্যার, এটাকে আমরা বলে থাকবো হচ্ছে আমরা কনকারেন্ট। এটাকে আমরা কি বলবো স্যার, এটাকে আমরা বলবো হচ্ছে কনকারেন্ট ফোর্স, তাই না। আর যদি একই প্লেনের উপরে থাকে স্যার, একই প্লেনের উপর থাকলে কোপ্ল্যানার। আর যদি আমার কি আছে আর কি আছে, আর যদি একই লাইনের উপরে কাজ করে তাহলে স্যার হচ্ছে কোলিনিয়ার, তাই তো। যদি আমার একই প্লেনের উপরে থাকে, এরকম একই প্লেনের উপরে যদি ফোর্স গুলো আমার কাজ করে তাহলে দ্যাট ইজ স্যার কোপ্ল্যানার। আর যদি একই লাইন বরাবর কাজ করে দুটো ফোর্স, স্যার P1 এন্ড P2, এটাকে আমরা কি বলবো স্যার, ইট ইজ দ্য কোলিনিয়ার। ক্লিয়ার। Fundamental quantities of mass, length, সবাই হ্যালো স্যার। time fundamental. হ্যালো স্যার। In parallelogram law of forces, the diagonal of the parallelogram indicates, কি বলেছে প্যারালোগ্রাম ল অফ ফোর্স, যখন আমরা প্যারালোগ্রাম অফ ল অফ ফোর্স পড়েছিলাম সেখানে আমার প্যারালোগ্রামের ডায়াগোনালটা কি ইন্ডিকেট করে, আমরা বলেছিলাম প্যারালোগ্রাম বলতে কি, যে স্যার যদি আমরা দুটো ফোর্সকে কোনো একটা প্যারালোগ্রামের দুটো স্যার অ্যাডজাসেন্ট সাইড বরাবর স্যার কি করতে পারি স্যার, রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই যে প্যারালোগ্রাম, এই প্যারালোগ্রামের স্যার যে আমার ডায়াগোনালটা আছে, যেটা কিনা এই অ্যাডজাসেন্ট সাইড দুটোর মাঝখান দিয়ে গেছে, সেটা কি ডিনোট করবে স্যার, সেটা এই ফোর্স দুটো রেজাল্টেন্ট ডিনোট করবে। So the parallelogram law of forces, the diagonal of the parallelogram indicates, indicate করে স্যার resultant of the two forces, denote করে স্যার resultant, denote করে two forces. For conditions of equilibrium, Lami's theorem is applicable when the number of forces acting at a point is, কটা ফোর্স থাকে Lami's theorem স্যার, তিনটে ফোর্স থাকে, তাহলে অ্যানসার কত হবে স্যার 3। For condition of the equilibrium, Lami's theorem is applicable when the number of forces acting at a point, কটা পয়েন্ট থাকে স্যার, তিনটে পয়েন্ট থাকে, so the answer is 3. নেক্সট কি বলছেন, if for a number of coplanar concurrent forces the force polygon is closed, the forces are in, আচ্ছা ফোর্স পলিগন, ঠিক আছে। তার মানে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে পলিগন লতে কি, যে কোনো একটা পলিগনের অ্যাডজাসেন্ট সাইড গুলো বরাবর যদি কোনো একটা কতগুলো ফোর্স যদি আমার কাজ করে, সাপোজ এইভাবে যদি আমার ফোর্স গুলোকে কাজ করে, সাপোজ দ্যাট ইজ স্যার P1, P2, P3, P4 এন্ড P5, তাহলে এই পলিগনটাকে যে ক্লোজ করবে, যে সাইডটা ক্লোজ করবে কোন ডিরেকশনে স্যার, অপোজিট ডিরেকশনে, দ্যাট ইজ স্যার আওয়ার আর। আর এটা ক্লোজ হয়ে গেল মানে কি স্যার, এটা ক্লোজ হয়ে গেল মানে কি স্যার, দিস অল দ্য সিস্টেম অফ ফোর্স ইজ ইন স্যার ইকুইলিব্রিয়াম। তার মানে এখানে কি আসছে, ইফ দ্য নাম্বার অফ দ্য কোপ্ল্যানার কনকারেন্ট, কোপ্ল্যানারও আছে এবং কনকারেন্টও আছে,
দ্য ফোর্সেস পলিগন ইজ ক্লোজড ফোর্স আর ইন কি আছে স্যার এইমাত্র বললাম কি আছে স্যার ইকুইলিব্রিয়াম আছে তার মানে যখন ইজ এ ক্লোজ পলিগন হবে তখন আমরা কি পাবো স্যার ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম ক্লিয়ার এই অবধি ডাউট আছে কারুর না স্যার। এই অবধি ডাউট আছে কারুর না স্যার। হ্যালো স্যার। স্যার আপনার মিউট হয়ে গেছে মনে হয়। আমি তোদের কথা শুনতে পাচ্ছি না স্যার মিউট হয়ে গেছে হয়তো। হ্যালো স্যার। এক মিনিট নেক্সট কি বলছে দ্য ইউনিট অফ দ্য মোমেন্ট ইন এসআই ইউনিট ইজ দ্য ইউনিট অফ মোমেন্ট ইন এসআই ইউনিট ইজ মোমেন্টের এসআই ইউনিট মোমেন্ট মানে কি বলেছিলাম স্যার এই যদি একটা আমার ইসে হয় ফোর্স ইন্টু ডিসটেন্স। হ্যাঁ ফোর্স ইন্টু ডিস্টেন্স এই ধর একটা বডি আছে বডির উপরে আমার কি হচ্ছে স্যার একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে দ্যাট ইজ পি এই পয়েন্টের রেসপেক্টে যদি আমার ডিস্টেন্স হয় স্যার ডি তাহলে মোমেন্ট ইকুয়াল টু আমরা কি লিখবো স্যার মোমেন্ট ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে স্যার ফোর্স ইন্টু ডিস্টেন্স তাহলে ফোর্স ইউনিট কি স্যার নিউটন আর ডিস্টেন্সের ইউনিট কি স্যার মিটার তাহলে কি আসবে স্যার নিউটন মিটার কি আসবে স্যার নিউটন ইন্টু মিটার অ্যান্সার কি হবে স্যার অ্যান্সার আসবে হচ্ছে নিউটন মিটার ক্লিয়ার হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য মোমেন্ট স্যার ইউনিট অফ দ্য মোমেন্ট ইজ হচ্ছে নিউটন মিটার এখান থেকে ডাইমেনশনও বার করতে দিতে পারে ডাইমেনশন বার করলে কি বার করবো স্যার ডাইমেনশন আসবে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই না সরি ইন্টু কত ইন্টু স্যার হচ্ছে মিটার মানে ইন্টু হচ্ছে স্যার এল এরকম আসবে ডাইমেনশন তার মানে ইকুয়াল টু কত আসবে স্যার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা কি হবে এটা হবে স্যার হচ্ছে মোমেন্টের ডাইমেনশন এটা হচ্ছে কি হবে স্যার ডাইমেনশন ঠিক আছে এটা কি হবে এটা স্যার হবে হচ্ছে আমার ডাইমেনশন ক্লিয়ার নেক্সট কি বলছে the forces which meet at a point and their line of action also lies on the same plane are called the forces which meet at a point the forces which are meet at a point মানে concurrent and their line of action also lies in the on the same plane on the same plane তার মানে এইমাত্র বলছিলাম কি বলছিলাম if the forces are in same plane plane যদি তাহলে কি হবে স্যার কোপ্ল্যানার স্যার কনকারেন্ট কোপ্ল্যানার কোপ্লানার ফোর্স। আর পয়েন্টে যদি আর যদি পয়েন্ট যদি সেম হয় তাহলে কি হবে স্যার কনকারেন্ট 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 তার মানে এটা কি হবে স্যার ইট ইজ এ স্যার কনকারেন্ট কোপ্লানার ফোর্সেস ক্লিয়ার নেক্সট two forces of 6 Newton and 8 Newton act right angled of each other the resultant force will be তাহলে কি বলছে রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে স্যার আর আর মানে আমরা কি জানি স্যার হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য আর আর ইকুয়াল টু হচ্ছে স্যার আমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq ইনটু হচ্ছে আমার স্যার cos থিটা এবং থিটার ভ্যালু কত বলে দিয়েছে স্যার থিটার ভ্যালু রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে স্যার 90 ডিগ্রি মানে হচ্ছে স্যার থিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে স্যার আমার 1 তার মানে হচ্ছে সরি থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে স্যার থিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0 তার মানে এই ভ্যালুটা আমার হয়ে যাবে কি স্যার 0 তার মানে আর ইকুয়াল টু কি পড়ে থাকবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তাই না তার মানে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার করলে কত আসবে স্যার 6 6 36 আর হচ্ছে আরটা 64 আর 34 যোগ করলে আসছে হচ্ছে স্যার 100 রুট ওভার 100 তার মানে আর ইকুয়াল টু কত আসছে স্যার 10 এখানে অ্যান্সার কত হবে স্যার 10 নিউটন ক্লিয়ার নেক্সট কি বলছে action and reaction always act on the same body never acts on the same body or action act but reaction never act none of them এটা অবশ্যই সবসময় আমরা জানি যে অ্যাকশন রিয়াকশন কখনোই এক বডির উপরে কাজ করে না সবসময় দুটো আলাদা আলাদা বডির উপরে অ্যাকশন আর রিয়াকশন কাজ করে তাই না এটা আমরা সবাই জানি মনে রাখবো হ্যাঁ কেন স্যার কিভাবে মনে রাখবো কিছুই না তুই অ্যাকশন মানে কি তুই ধর একটা বল আছে তোর হাতে একটা বল আছে তুই বলটাকে একটা ওয়ালের মধ্যে ছুঁড়ে দিলি তাহলে বলটা গিয়ে ওয়ালের মধ্যে ধাক্কা খাবে তার মানে বলটা গিয়ে অ্যাকশন করলো কোথায় স্যার অ্যাকশন করলো ওয়ালে এবার কি হবে স্যার এইবার আমার যে ওয়ালটা আছে ওয়ালটা স্যার দেবে কি স্যার রিয়াকশন ফোর্স তার মানে এটা করলি অ্যাকশন মানে দ্যাট ইজ স্যার আওয়ার অ্যাক্টিভ ফোর্স আর এই যে রিয়াকশনটা হলো দ্যাট ইজ স্যার আওয়ার প্যাসিভ ফোর্স এই যে কেউ একটা জিজ্ঞেস করছিল না কিছুক্ষণ আগে অ্যাক্টিভ প্যাসিভ এরকম ঠিক আছে দ্যাট ইজ আওয়ার স্যার অ্যাক্টিভ ফোর্স আর যে রিয়াকশনটা পেলাম দ্যাট ইজ স্যার আওয়ার প্যাসিভ ফোর্স the forces which meet at one point but their lines of action do not line on the same are called ব্যাস হই তো গেল
তার মানে ফোর্স উইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট মানে মিট করেছে মানে দ্যাট ইজ দ্য কনকারেন্ট বাট দেয়ার লাইন অফ অ্যাকশন ডু নট লাইন অন দ্য সেম প্লেন। তার মানে কনকারেন্ট বাট নন কোপ্ল্যানার। তার মানে নন কোপ্ল্যানার আর কনকারেন্ট কোথায় আছে স্যার? এই যে এখানে নন কোপ্ল্যানার এন্ড হচ্ছে কনকারেন্ট কোথায় আছে স্যার? এখানে আছে। The resultant of a force acting on a body will be zero if the body the resultant of a force acting on a body will be zero if the body যদি the resultant of the force acting on a body will be zero if the body, তার মানে কোনো একটা বডি রেজাল্টেন্ট জিরো হবে যখন বডিটা কি কি করবে। রেজাল্টেন্ট জিরো হওয়া মানে কি স্যার? ওর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। আর ইকুইলিব্রিয়ামে কন্ডিশনে আছে মানে স্যার অল দ্য ফোর্সেস আর জিরো। তার মানে রোটেট ডাজ নট রোটেট, রোটেট উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, রোটেট উইথ ইউনিফর্ম ডিক্লারেশন। তার মানে বডির ভেতরে কি থাকবে না স্যার? মোশন থাকবে না। যখন মোশন থাকবে না তখনই তো আমার ফোর্সের সামেশন কি আসবে স্যার? জিরো আসবে, মানে স্ট্যাটিকে থাকবে। তার মানে বডি কি হবে না স্যার? ডাজ নট রোটেট, স্ট্যাটিকে থাকবে। রোটেশনাল টেন্ডেন্সি অফ এ ফোর্স ইজ কল্ড, কোনো একটা বডির রোটেশনাল টেন্ডেন্সিকে কি বলে স্যার? দ্যাট ইজ আওয়ার টর্ক। টর্ক আমরা সবসময় জানি কি স্যার? রোটেশনাল মুভমেন্ট, তাই না? রোটেশনাল মুভমেন্টকে আমরা কি বলে থাকি স্যার? দ্যাট ইজ আওয়ার টর্ক। নেক্সট, দেখতে পাচ্ছে সবাই আশা করি। কি বলেছে নেক্সট? The splitting of a force into two perpendicular direction without changing its effect is called. The splitting of a force into two perpendicular direction without changing its effect is called. তার মানে একটা বডির উপরে কি হচ্ছিল স্যার? এইভাবে একটা ফোর্স কাজ করছিল, দ্যাট ইজ স্যার পি। ঠিক আছে? The splitting of the forces into two perpendicular direction, তার মানে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন মানে এই ফোর্সটাকে স্যার আমরা ধরে নিলাম যে হরাইজন্টাল সারফেসের সঙ্গে ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে স্যার? থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই ফোর্সটাকে আমরা কি করবো স্যার? দুটো কম্পোনেন্টে ভাঙবো, তাই তো? এরকম দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা হচ্ছে স্যার হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে স্যার ভার্টিক্যাল কম্পোনেন্ট। কি শিখিয়েছিলাম স্যার? যেখানে থিটা থাকে সেটা হয়ে যায় কস, তাহলে দ্যাট ইজ স্যার আবার পি কস থিটা। আর উপরটা কি হবে স্যার? দ্যাট ইজ স্যার আবার পি সাইন থিটা। তার মানে এই পিটাকে আমরা কি করেছি স্যার? দুটো কম্পোনেন্টে ভেঙেছি। এই কম্পোনেন্টটাকে কি বলা হয় স্যার? এই যে কম্পোনেন্টটা আমরা ভাঙলাম এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় রেজলিউশন। এটাকে কি বলা হয় স্যার? রেজলিউশন অফ ফোর্স। এটাকে কি বলা হয় স্যার? রেজলিউশন অফ ফোর্স। তার মানে যখন আমরা কোনো একটা ফোর্সকে কি করব স্যার? দুটো কম্পোনেন্টে ভাঙবো, আর এই ফোর্সটা একা যে অ্যামাউন্ট অফ এফেক্ট দিচ্ছিল, এই দুটো ফোর্স কি করবে স্যার? সেম অ্যামাউন্ট দেবে, তাই না? এই দুটোকে তুই যোগ কর, এটার সঙ্গে দেখ সবসময় ইকুয়াল আসবে। তার মানে কি হবে স্যার? এই যে দুটো ফোর্স আমরা পেলাম কম্পোনেন্টে, এটাকে আমরা বলে থাকি স্যার ওর রিজলভিং বা রেজলিউশন, বা এই দুটো যে ফোর্সকে আমরা বলে থাকি এই দুটোকে বলা হয় কি স্যার? কম্পোনেন্ট অফ ফোর্সেস। তার মানে এটাকে কি বলবো স্যার? রেজলিউশন অফ ফোর্স। তার মানে কি কম্পোজিশন অফ ফোর্স না স্যার? রেজলিউশন অফ ফোর্স। এই যে স্যার রেজলিউশন অফ ফোর্স দুইই আছে। তারপরে কি আছে স্যার? রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট কি? রেজাল্টেন্ট হচ্ছে স্যার ঠিক এর উল্টো জিনিসটা। ঠিক আছে? তার মানে কোনো একটা পয়েন্টের উপরে যদি আমার অনেকগুলো ফোর্স একসঙ্গে কাজ করে এবং এই ফোর্স গুলোর সবাই মিলে যে অ্যামাউন্ট অফ এফেক্ট দিচ্ছিল, একটা সিঙ্গেল ফোর্স যদি সে অ্যামাউন্ট অফ এফেক্ট দেয়, তাহলে এই সিঙ্গেল ফোর্সটাকে আমরা কি বলবো স্যার? এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট। ক্লিয়ার? Next, a body isolated from all other members which are connected to it is called. অবশ্যই কোনো একটা বডি isolated from all other members which are connected to it is called কি বলা হয় স্যার? এটাকে বলা হচ্ছে ফ্রি বডি। যেটা অন্য বডির সঙ্গে কিসে নেই স্যার? কানেক্টেড অবস্থায় নেই, সেটাকে আমরা কি বলবো স্যার? ফ্রি বডি। ঠিক আছে? সলিড বডি তো বুঝতেই পারছিস, যদি আমার বডি, আমরা জানি কোনো একটা ম্যাটারের তিনটে স্টেট হয়, সলিড, লিকুইড, গ্যাস। যদি আমার সলিড কন্ডিশনে থাকে তো ইট ইজ সলিড বডি। রিজিড বডি কি বললাম? যদি আমি ফোর্স অ্যাপ্লাই করার পরেও আমার কি হয় না স্যার? কোনো ডিফরমেশন না হয় স্যার, দ্যাট ইজ রিজিড বডি। আর ফ্রি বডি হচ্ছে যদি আমার কোনো একটা মেম্বারের ভেতরে যে কোনো একটা মেম্বার বাকি মেম্বার গুলো থেকে কি থাকে স্যার? উইদাউট কানেকশন থাকে, তাহলে আমরা সেটাকে কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রি বডি। নেক্সট কি বলছে? if the resultant of two forces P and Q acting at an angle theta makes an angle alpha, then tan alpha is equal to, tan alpha মানে অ্যাকচুয়ালি স্যার কি বলতে চাইছে স্যার? tan alpha মানে বলতে চাইছে হচ্ছে ডিরেকশন। কার কথা বলছে স্যার? ডিরেকশনের কথা বলছে। তার মানে ডিরেকশন মানে আমরা জানি স্যার উপরে সাইন নিচে কস। তার মানে কি আসবে স্যার? কিউ সাইন থিটা ডিভাইডেড বাই স্যার পি প্লাস কিউ কস থিটা। এটা শিখিয়েছিলাম যে কি করে মনে রাখতে হয়।
কিভাবে মনে রাখতে হবে বলেছিলাম স্যার, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তার মানে উপরে সাইন যাবে, নিচে স্যার কস আসবে, তাই তো? কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা, তাহলে কোনটা হবে অ্যান্সার? পি সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা, না কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা, হ্যাঁ এই যে এটা হবে, মানে কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা, তার মানে 2 নম্বরটা হবে স্যার অ্যান্সার। তারপর কি বলছে? প্রিন্সিপাল অফ মোমেন্ট ইজ বেসড অন, প্রিন্সিপাল অফ দ্য মোমেন্ট ইজ বেসড অন, কি কি বলেছে? মোমেন্ট, মোমেন্টের কথা যখনই আসবে, মোমেন্ট মানেই আমরা বুঝে নেবো এখান থেকে তিনটে জিনিসের কথা বলছে, একটা হচ্ছে মোমেন্ট, একটা হচ্ছে কাপল, আর থিওরেম কার উপর দাঁড়িয়ে আছে স্যার? ভ্যারিগনস থিওরেম। এই তিনটে জিনিস মনে রাখতে হবে, সেকেন্ড চ্যাপ্টার মানেই হচ্ছে এই তিনটে জিনিস, মোমেন্ট, কাপল আর কার উপর দাঁড়িয়ে আছে স্যার? ভ্যারিগনস থিওরেম। তার মানে প্রিন্সিপাল অফ মোমেন্ট মানে কোনো দিকে চোখ বন্ধ করে ভ্যারিগনস থিওরেম মেরে দিয়ে চলে আসবে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার হবে হচ্ছে আমার ভ্যারিগনস থিওরেম। কি বলছে? দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু, সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে আসছি যে রেজাল্টেন্ট অফ ফোর্স মানে কি স্যার? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এটা কার ফর্মুলা স্যার? এটাই হচ্ছে আমার প্যারালোগ্রাম লয়ের ফর্মুলা, তার মানে কোনটা হবে অ্যান্সার স্যার? অ্যান্সার হবে হচ্ছে 4। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এ ফোর্স মে ব্যালেন্স a given member of forces acting on a body, ভালো কথা, a force may balance a given number of force acting on a body, তার মানে a force may balance a given number of force acting on a body, মানে একটা ফোর্স কি করতে পারে? ব্যালেন্স করতে পারে given number of force acting on a body। হ্যাঁ স্যার, যে যদি ব্যালেন্স করতে পারে সেই ফোর্সটাকেই তো আমরা রেজাল্টেন্ট বলবো। কি বলছে? a force is an agent, a force is an agent which stop or tends to stop the motion। আচ্ছা, এ ফোর্স ইজ অ্যান এজেন্ট হুইচ প্রডিউস অর টেন্ডস টু প্রডিউস মোশন। আচ্ছা না, এটা রেজাল্টেন্ট বলছে না, এটা আমি একটু ভুল ধরে ফেলেছি। কি বলেছে? এ ফোর্স মে ব্যালেন্স, এ ফোর্স মে ব্যালেন্স এ গিভেন নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং অন এ বডি। না, গিভেন নাম্বার অফ বডি ব্যালেন্স কি করে করবে? ব্যালেন্স করা তো পসিবল না, ব্যালেন্স করা কি করবে? ব্যালেন্স করা তো পসিবল না, একটা বডির উপর যদি আমার নাম্বার অফ ফোর্সেস কাজ করে, নাম্বার অফ ফোর্সেস কাজ করে, এটা মুভ কেন হয় না? মুভ হয় না স্যার ডিউ টু স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে এখানে ফোর্স ব্যালেন্স করবে এরকম কিছু ব্যাপার নেই। নেক্সট কি বলেছে? এ ফোর্স ইজ অ্যান এজেন্ট হুইচ স্টপ অর টেন্ডস টু স্টপ মোশন। হ্যাঁ এটাই তো স্যার ডেফিনেশন অফ ফোর্স, যে যে এজেন্টটা আমার বাইরে থেকে কোনো একটা বডির উপর অ্যাপ্লাই করলে বডিটা আমার রেস্ট থেকে মোশনে যাবে, মোশন থেকে রেস্টে আসে, সেটাকেই তো আমরা ফোর্স বলি, তার মানে স্যার এটাই তো আমার ফোর্সের ডেফিনেশন। নেক্সট কি বলেছে? এ ফোর্স ইজ অ্যান এজেন্ট হুইচ প্রডিউস অর টেন্ডস টু প্রডিউস মোশন। হ্যাঁ স্যার এটাও ঠিক, তার মানে 3ও ঠিক স্যার, 4ও ঠিক। নেক্সট কি বলছে স্যার? না স্যার 2ও ঠিক, 3ও ঠিক। নেক্সট কি বলছে? বোথ 2 and 3, তার মানে নেক্সট এরটা হবে অ্যান্সার স্যার। এই দুটোই ঠিক, কারণ এই দুটো কি? এই দুটো হচ্ছে স্যার আমার ফোর্সের ডেফিনেশন, ফোর্সের ডেফিনেশন। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট নেক্সট কি বলছে? ইফ দ্য আর্ম অফ এ কাপল ইজ ডাবলড ইটস মোমেন্ট উইল বি, যদি আমার কাপলের আর্মটাকে ডাবল করা হয় তাহলে মুভমেন্ট কি হবে? তার মানে আমরা স্যার মুভমেন্ট মানে জানি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আমরা আর্মটাকে দ্বিগুণ করছি মানে স্যার ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে ডবল করছি, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে যদি ডবল করি তাহলে মুভমেন্টটাও কি হবে স্যার? মুভমেন্টটাও অবশ্যই ডাবল হবে, তাই না? তার মানে ইফ দ্য আর্ম অফ এ কাপল ইজ ডাবলড ইটস মুভমেন্ট উইল বি কি স্যার? ডাবল। ইফ দ্য নাম্বার স্যার অফ এখানে দ্য অল আর্ম বলতে কি? আর্ম বলতে হচ্ছে এই যে এটা, কাপল মানে কি? কাপল মানে তো হচ্ছে এরকম, এটা তো কাপল, তাই না? এটা হচ্ছে কাপল, এইটা হচ্ছে আর্মের, আর্ম মানে হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা আর্ম বলছে, ঠিক আছে? if the sum of all the forces if the sum of all the forces acting on a body is zero, then the body may be in equilibrium provided the forces are, if the sum of the all forces acting on a body is zero, then the body may be in equilibrium provided the forces are প্যারালাল হলে স্যার কি করে জিরো হবে? না, হতে পারে না। আনলাইক প্যারালাল স্যার, আনলাইক প্যারালাল হলেও, আনলাইক প্যারালাল না, সরি, লাইক প্যারালাল হলেও স্যার হবে না। আনলাইক প্যারালাল, তার মানে এরকম একটা বডি আছে, বডির ভেতরে যদি এরকম ফোর্স থাকে, এরকম থাকলে স্যার আমরা প্যারালাল বলবো, আর যদি সাথে এরকম থাকে আমরা স্যার আনলাইক প্যারালাল বলবো,
তাই না? তাহলে এরকম কন্ডিশনে কি কখনো ইকুইলিব্রিয়ামে আসতে পারে? না স্যার, আসবে না। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কখনই আসবে? ল্যামিতে পড়েছি, যখন আমার কনকারেন্ট হবে স্যার। এটা কিন্তু ল্যামিটাকেই ঘুরিয়ে লিখেছে, ঠিক আছে? তার মানে কি হবে স্যার? কনকারেন্ট হবে। বোস নোটেশন ইজ পার্টিকুলারলি হেল্পফুল ইন, বোস নোটেশন আমরা পড়েছিলাম স্যার। ও বোস নোটেশনে কি করি স্যার, আমরা উপরে লিখে দিই বোস নোটেশনে দিয়ে, ধর যে এই ফোর্স লিখে আমরা উপরে নাম দিলাম ধর পি বোস নোটেশন। তার মানে কি হবে, সেটা কি রিপ্রেজেন্ট করে স্যার? অবশ্যই গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে, মানে গ্রাফিক্যাল সলিউশনস। নেক্সট, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে স্পিড। স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে আসছি স্যার। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে আমার ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি বাই টাইম। এবার ডিস্টেন্স কভার্ড কোনো নির্দিষ্ট ডিরেকশনে নয় স্যার, যে কোনো ডিরেকশন হতে পারে। সো ডিস্টেন্স কভার্ড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সো স্পিড ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এখানেই যদি এটা ভেলোসিটি বলে দিত, যদি এটা স্কেলার, এটা স্পিড না বলে ভেলোসিটি বলতো, তাহলে কি হতো স্যার? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি জানি স্যার? অবভিয়াসলি স্যার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এটা একটা ডিরেকশন আছে। তার মানে ডিসপ্লেসমেন্ট ইজ এ স্যার ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, ভেলোসিটি ইজ অলসো স্যার ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? ইউনিট কি? ইউনিট হচ্ছে স্যার আমার মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে? The magnitude of the frictional forces depends upon, the magnitude of the frictional forces depends upon, তোরাই বল এটার অ্যান্সার কি হবে? কোনো একটা ফ্রিকশনাল ফোর্সের যে ম্যাগনিটিউড, সেটা কার উপরে ডিপেন্ড করে? এক নম্বর কি বলছে স্যার? এরিয়া। দু নম্বর কি বলছে স্যার? শেপ। তিন নম্বর বলছে নেচার অফ দা কন্ট্যাক্টিং সারফেস। আর চার নম্বর বলছে নান অফ দিস। এটা তিন ছোটবেলা একটা থেকে বলে আসছি। হ্যাঁ, কি হবে অ্যান্সার বলো? নেচারের উপর ডিপেন্ড করে দুটো সারফেসে। একদম, ভেরি গুড, নেচারের উপর ডিপেন্ড করে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, এইটা কিন্তু মনে রাখতে হবে। এরিয়া কিন্তু কিছুতেই মারবো না, ছেলেপুলে এরিয়া মেরে চলে আসে। এরিয়া নয়, কার উপরে ডিপেন্ড করে? নেচার অফ দা কন্ট্রাক্টিং সারফেস। সবসময় ফ্রিকশনাল ফোর্স কার উপর ডিপেন্ড করে? সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে। এক মিনিট দাঁড়ান, জল খেয়ে। নেক্সট কি বলেছে? বলছে কি? এ ব্লক resting on a rough surface having angle of friction 12 degree will impede motion if the inclination of the surface is horizontal is, দেখ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 12, তার মানে আমরা দেখ যখন আমরা ইনক্লাইন প্লেনের অঙ্ক করতাম, যদি এই অ্যাঙ্গেলটা হতো থিটা, বডিটা যদি এখানে থাকতো, আমরা জানি ওয়েট স্যার এইভাবে নিচের দিকে কাজ করবে, আর রিয়াকশন ফোর্স সবসময় স্যার এইভাবে কাজ করবে উপরের দিকে, দ্যাট ইজ স্যার আওয়ার আর এন, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা স্যার সবসময় কি হয় স্যার? ইকুয়াল হয়, তাই না? আর ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে স্যার? এই দিকে কাজ করবে, এই হবে এফ, তাই না? তার মানে এফ ইকুয়াল টু আমরা কি জানি স্যার? এফ ইকুয়াল টু জানি আমরা স্যার ট্যান থিটা, মানে মিউ ইকুয়াল টু কি স্যার? মিউ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, দ্যাট ইজ কি স্যার? দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই থিটা কার সঙ্গে ইকুয়াল হবে? সবসময় স্যার ইনক্লাইন প্লেনের সঙ্গে ইকুয়াল হবে। তার মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যদি 12 ডিগ্রি হয়, তাহলে ইম্পেন্ডেন্ট মোশনে আসে ইফ দ্য ইনক্লিনেশন অফ দ্য সারফেস, তাহলে সারফেস কত ডিগ্রি হবে স্যার? এই থিটা আর এই থিটা ইকুয়াল হয়, তাহলে অ্যাঙ্গেল অফ সারফেসের ইনক্লিনেশন কত হবে স্যার? অবশ্যই 12 ডিগ্রি হবে। ক্লিয়ার? বোঝা গেল? দ্য স্যার ফলোইং বুঝলাম না রিলেশন ইজ, এটা। বুঝলাম না। কোন একটা বডি যদি এরকম ইনক্লাইন্ডে থাকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন, কত ধরে নিলাম থিটা। এবার বডিটা এইভাবে আছে, তাহলে বডিটার ওয়েট কত স্যার? ডাব্লু। কোন দিকে কাজ করবে স্যার? এইদিকে ডাব্লু কাজ করবে, তাই তো? তাই তো? রিয়াকশন ফোর্স কিভাবে কাজ করে স্যার? রিয়াকশন ফোর্স আমার সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি কাজ করে। এইগুলো কতবার করিয়েছি, খুলে দেখবি ভিডিওগুলো। দ্যাট ইজ স্যার আওয়ার আর এন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় স্যার? এই অ্যাঙ্গেলটাও হয় থিটা। এবার বডিটা যদি মুভ করতে শুরু করে, ধরেন বডিটা নিচের দিকে মুভ করতে শুরু করে দিল, এদিকে স্যার ভেলোসিটি আসছে, বডিটা যদি আমি ইনক্লাইন প্লেনটাকে ধীরে ধীরে ওড়াই, ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে আসবে না? হ্যাঁ স্যার। ফ্রিকশন কোন দিকে কাজ করবে স্যার? ফ্রিকশন ধরে নিলাম উপর দিকে কাজ করবে। তাহলে এই কন্ডিশনে যদি আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয়ে থাকে মিউ, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি জানি স্যার? মিউ ইকুয়াল টু জানি হচ্ছে আমরা স্যার ট্যান থিটা। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ স্যার অলসো থিটা। তাহলে এটাই তো স্যার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার এই, তাহলে এই থিটা কার সাথে ইকুয়াল স্যার? এখানে আমার যে সারফেস, আমার যে ইনক্লাইন অফ দা সারফেস, এই থিটার এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না?
তাই না? এইবার এখানে কি বলেছে, হ্যাভিং স্যার বুঝেছি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 12 ডিগ্রি, তাহলে এখানে থিটার ভ্যালু কত বলে দিয়েছে স্যার, 12 ডিগ্রি বলে দিয়েছে। উইল ইম্পেন্ডেন্ট মোশন ইফ দ্য ইনক্লিনেশন অফ দ্য সারফেস, তাহলে সারফেস ইনক্লিনেশন কত হবে স্যার, অবভিয়াসলি স্যার 12 ডিগ্রি হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ। The following relation is valid. The following relation is valid of friction alpha and angle of repose theta. The following relation is valid for angle of friction alpha, তার মানে angle of friction কত বলছে স্যার, এখানে আলফা বলছে, and the angle of repose কত বলছে স্যার, থিটা বলছে। তাহলে কি হবে স্যার, আবার সেই আগেরটার মতোই। কি অ্যাঙ্গেল অফ রিপজ মানে কি জানি স্যার, আমরা ধরো এরকম একটা বডি আছে স্যার ইনক্লাইন্ড সারফেসের উপরে, এবার আমি কি করলাম স্যার, এটাকে ধীরে 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 ইনক্লাইন্ড প্লেনটাকে আমি উপরের দিকে তুলতে শুরু করলাম। তাহলে ইনক্লাইন্ড প্লেনটাকে যে ধীরে ধীরে উপরে যেই শুরু করব, যে কোনো একটা অ্যাঙ্গেল ধর থিটা অ্যাঙ্গেলে গিয়ে বডিটা কি করবে স্যার, নিচের দিকে মুভ করতে শুরু করবে। তাহলে যেই পয়েন্টে গিয়ে বডিটা নিচের দিকে মুভ করতে শুরু করলো, সেই সময় আমরা ইনক্লাইন্ড প্লেনের যে অ্যাঙ্গেলটা পাই সেটাকেই আমরা বলে থাকি কি স্যার, অ্যাঙ্গেল অফ রিপজ। ইনক্লিনেশন। না সেটা, হ্যাঁ, যে পয়েন্টে গিয়ে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন তো অবশ্যই, কিন্তু যে পয়েন্টে গিয়ে বডিটা নিচের দিকে মুভ করতে শুরু করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ রিপজ। তার মানে ওই অ্যাঙ্গেল অফ রিপজ কন্ডিশনে আমরা সবসময় জানবো কি, যে কোনো, শুধু অ্যাঙ্গেল অফ রিপজ কেন, এই মাত্রই তো দেখলাম, যে কোনো কন্ডিশনে আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন প্লেন কি হয় স্যার, ইকুয়াল হয়। তাহলে যখন অ্যাঙ্গেল অফ রিপজ মানে যে পয়েন্টে বডিটা নিচের দিকে মুভ করতে শুরু করবে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেই পজিশনেও এই থিটা কার সঙ্গে ইকুয়াল হবে স্যার, ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে ইকুয়াল হবে। তার মানে থিটা ইজ কি স্যার, আলফা হবে। ক্লিয়ার? তার মানে অ্যান্সার কি হবে স্যার, এই যে আলফা ইজ ইকুয়াল টু থিটা। বোঝা গেছে এটা কি বললাম? ডাউট আছে? থাকলে বলে ফেলো তাড়াতাড়ি। এটাতে কি ডাউট আছে এই কোশ্চেনটাতে? না স্যার। হুম। নেক্সট কি বলছে স্যার, ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সবাই জানে স্যার ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আমরা অ্যাকর্ডিং টু দা আমরা হচ্ছে লস অফ ফ্রিকশন থেকে জানি যে ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা নর্মাল রিয়াকশন। এটাকে তোলার জন্য আমরা কি জানি স্যার, একটা কনস্ট্যান্ট জানি, দ্যাট ইজ আওয়ার মিউ। মিউ ডিপেন্ড করে কার উপরে, দ্য নেচার অফ দ্য সারফেস। তার মানে এফ কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল স্যার, রিয়াকশন ফোর্সের সঙ্গে। তার মানে কি, ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার স্যার, নর্মাল রিয়াকশন। Next, the relation between angle of friction alpha and coefficient of friction mu is given by, এটা সবাই জানে, angle of friction alpha এই ছোটবেলা থেকে পড়ে আসে, এইমাত্র লিখলাম, ওই দেখো mu ইকুয়াল টু কি স্যার, mu ইকুয়াল টু হচ্ছে আমার tan থিটা, এখানে angle of friction alpha বলে দিয়েছে, তার মানে mu ইকুয়াল টু কি হবে স্যার, mu ইকুয়াল টু হবে হচ্ছে স্যার আমার tan alpha। তার মানে কি হবে স্যার, mu ইকুয়াল টু আমার কি স্যার, tan alpha। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে, the coefficient of friction is the ratio of, coefficient of friction is the ratio of, তার মানে f ইকুয়াল টু যদি মিউ ইন্টু আর এন হয়, তাহলে মিউ ইকুয়াল টু কি আসবে স্যার, মিউ ইকুয়াল টু আসবে হচ্ছে এফ বাই আর এন। তার মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কার রেশিও হবে স্যার, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশনের কি হবে স্যার, আমার কি হবে স্যার, রেশিও হবে। তার মানে ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশন। তাহলে খোঁজো কোথায় আছে ফ্রিকশনাল ফোর্স, নর্মাল, প্রথমেরটাই হবে, ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে কি স্যার, নর্মাল রিয়াকশন। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, the friction experienced by a body when it is at rest, তার মানে যখনই রেস্টে থাকে এটা কি হয়ে যায় স্যার, এটা হয়ে যায় হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশন। যখন রেস্টে থাকে তখন হয়ে যায় কি স্যার, স্ট্যাটিক ফ্রিকশন, তাই তো, তাই না? স্যার আর যখন বডি মুভ করতে শুরু করে তখন স্যার ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক আর আর স্ট্যাটিকের যে ম্যাক্সিমাম ফ্রিকশন সেটাকে আমরা কি বলে থাকি, লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। ভেরি গুড, সেটাকে আমরা কি বলে থাকি, লিমিটিং ফ্রিকশন। ভেরি গুড। তার মানে হচ্ছে এই একটা বডির উপরে আমরা ফোর্স দিচ্ছি, যদি বডিটা মুভ না করে যে ফ্রিকশনটা আমরা পাবো দ্যাট ইজ স্যার আবার স্ট্যাটিক ফ্রিকশন। যখন মুভ করতে শুরু করে দিল, না মুভ করতে শুরু করার আগে একটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমার স্ট্যাটিক ফ্রিকশনটা যাবে, সেটা হচ্ছে স্যার আমার লিমিটিং ফ্রিকশন। যেই লিমিটিং ফ্রিকশনটাকে ক্রস করে গেল আমরা কি পেয়ে গেলাম স্যার, ডাইনামিক ফ্রিকশন। ক্লিয়ার? নেক্সট, the angle which an inclined surface makes with the horizontal when a body placed
on it is on the point of the moving down is known as, হ্যাঁ ওই যে বলছিলাম একটু আগে, এই একটা সারফেস আছে, সারফেসের অ্যাঙ্গেল একটা কিছু আছে, সেটাকে আমরা বাড়াতে 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 নিয়ে যাচ্ছি, যেই পয়েন্টে গিয়ে বডিটা নিচের দিকে রোল করতে শুরু করবে বা গড়াতে শুরু করবে বা নামতে শুরু করবে, সেটাকে কি বলে থাকি স্যার? ইট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ রিপস। মানে যে অ্যাঙ্গেলে গিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, দ্যাট ইজ স্যার অ্যাঙ্গেল অফ রিপস। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার এই অবধি সবার? নেক্সট কি বলছে? A ladder resting on smooth ground and leaning against a vertical wall, the force of friction at its upper end will be, তার মানে এরকম ভাবে একটা ওয়ালের সঙ্গে, এরকম একটা ওয়ালের সঙ্গে তুমি কি করেছো, তার একটা মইকে লাগিয়ে রেখেছো। কি করেছো? এইভাবে স্যার একটা মইকে তুমি লাগিয়ে রেখেছো, তাই না? তারপর ভার্টিক্যাল ওয়াল থেকে আমরা এইখান থেকে একটা এইভাবে রিয়াকশন ফোর্স পাবো, আর এখান থেকে স্যার এইভাবে একটা রিয়াকশন ফোর্স পাবো, তাই না? দুটো এখান থেকে স্যার রিয়াকশন ফোর্স পাবো। তাহলে কি বলেছে? দ্য আপার এন্ড, এট ইটস আপার এন্ড, তার মানে আপার এন্ড কোনটা স্যার? এইটা হচ্ছে আমার আপার এন্ড, এ পয়েন্ট হচ্ছে আমার আপার এন্ড, আর বি পয়েন্ট হচ্ছে আমার লোয়ার এন্ড। আপার এন্ড উইল বি অন দ্য গ্রাউন্ড অন দ্য ভার্টিক্যাল ওয়াল, none of the above. The ladder resting on a smooth ground and leaning against a vertical wall, the force of friction, তার মানে ফোর্স অফ ফ্রিকশন কোথা থেকে পাবো? কেন স্যার গ্রাউন্ড থেকে পাবো না? তার কারণ এখানে কি বলেছে স্যার? স্মুথ গ্রাউন্ড বলেছে, স্মুথ গ্রাউন্ড। তার মানে যখনই স্মুথ গ্রাউন্ড, মানে এইটা গ্রাউন্ড স্মুথ, মানে এখানে স্যার ফ্রিকশন কত? স্যার ফ্রিকশন 0। তাহলে বলেছে যে ফ্রিকশন এট দ্য আপার এন্ড, আপার এন্ডের ফ্রিকশন কোথা থেকে পাবো? এই না সরি, কি বলে, লিনিং এগেন্স্ট ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল ওয়ালে লেগে থাকার জন্য ফ্রিকশন আমরা কোথা থেকে পাবো? ফ্রিকশন কোথা থেকে পাবো স্যার? ভার্টিক্যাল ওয়াল থেকে পাবো। তার কারণ হচ্ছে গ্রাউন্ডের ফ্রিকশন তো 0, স্মুথ প্লেন। তার মানে আমাকে যদি এটাকে যদি লিনিং কন্ডিশনে থাকতে হয়, তাহলে স্যার আমরা ফ্রিকশনটা পাবো কোথা থেকে? ফ্রিকশনটা আমরা পাবো কোথা থেকে বলো? ভার্টিক্যাল এন্ড। ভার্টিক্যাল ওয়াল থেকে। হ্যাঁ, ভার্টিক্যাল ওয়াল থেকে। ক্লিয়ার? বোঝা গেছে? ডাউট আছে কারোর? থাকলে বলো। ডাউট আছে কারোর? থাকলে বলো। চলো না স্যার নেক্সট কি বলছে? ফ্রিকশনাল ফোর্স এনকাউন্টার্ড আফটার কমেন্সমেন্ট অফ মোশন ইজ কল্ড। এইমাত্র বললাম স্যার, বডি যদি চলতে শুরু করে তাহলে স্যার হয়ে যাবে কি? স্যার হয়ে যাবে স্যার ডাইনামিক ফ্রিকশন। যদি বডিটা রোল করে তাহলে স্যার রোলিং ফ্রিকশন, যদি বডিটা আমার স্লাইড করে তাহলে স্যার স্লাইডিং, তাই না? এটা তো পড়ে এসছি। তাহলে when frictional forces encountered after commencement of the motion is called কি স্যার? ডাইনামিক ফ্রিকশন। এবার ফোর্স মোশন আমার কিভাবে আছে তার উপরে ডিপেন্ড করছে ওখানে কি ধরনের আমার কি আসবে স্যার? ফ্রিকশন আসবে, রোলিং আসবে, স্লাইডিং আসবে, না কি আসবে? ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ নোন অ্যাজ, এই মাত্র জিজ্ঞেস করেছিলাম এবং একজন খুব সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছে, দ্যাট ইজ স্যার আবার লিমিটিং ফ্রিকশন। যে আমার স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু তাকে আমরা স্যার কি বলি? স্যার তাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য পারপাস অফ সেমিস্টার। এটা দেখো তোমার কম্পিটিটিভে যাবে, কম্পিটিটিভ দেখবে এই কোশ্চেনটা আসে। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ স্ক্রু জ্যাক ফর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 5, যদি আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 5 থাকে তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত হয় আমার স্ক্রু জ্যাকের? মনে রাখবে ওপরে মাইনাস নিচে প্লাস, তার মানে কি হবে স্যার? 1 মাইনাস sin 5 ডিভাইডেড বাই 1 প্লাস sin 5। এর অ্যান্সার কোনটা হবে? 1 মাইনাস sin 5 ডিভাইডেড বাই স্যার 1 প্লাস sin 5। ঠিক আছে, নেক্সট। কি করছো? নেক্সট কি বলছে? ডিস্টেন্স অফ সেন্ট্রয়েড অফ কোয়াড্রেন্ট of a lamina having radius r from any of its straight edge, center of a quadrant of circular lamina। তার মানে সার্কুলার, যদি এরকম একটা সার্কুলার ল্যামিনা থাকে, তার যে কোয়াড্রেন্ট, যে কোনো একটা কোয়াড্রেন্টের মানে হচ্ছে এরকম এরকম, এই কোয়াড্রেন্টের কি হবে স্যার? সিজি কোথায় থাকবে? স্ট্রেট এজ থেকে। কোথায় পড়িয়েছিলাম স্যার? যদি রেডিয়াসটা আর হয় তাহলে কোথায় থাকে স্যার? 4r/3π। দেখবে এটা লেখাও আছে ইসেতে, আমি যে চার্টটা করে দিয়েছিলাম সেই চার্টের মধ্যে দেখবে লেখা আছে, সিজির যে একটা চার্ট করে দিয়েছিলাম তার মধ্যে দেখবে লেখা আছে কোথায় থাকবে স্যার কোয়াড্রেন্টের? স্যার 4r/3π তে। তাহলে 4r/3π কোথায় আছে? এই যে স্যার প্রথমেই আছে স্যার 4r/3π। নেক্সট, এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন। এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই 36 থেকে, ঠিক আছে? এটা ভালো করে দেখবে।
এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন ইজ দ্য রেশিও অফ, এফিসিয়েন্সি রেশিও কাকে বলে বলো? এফিসিয়েন্সি মানে কি পড়েছিলাম? এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে কি রে স্যার? এফিসিয়েন্সি মানে হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই এই স্যার ভেলোসিটি ভেলোসিটি রেশিও। রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি স্যার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে আমার ডাব্লিউ বাই পি, তাই না? যে পরিমাণ লোডকে আমরা তুলতে যাচ্ছি আর যে অ্যামাউন্ট অফ ফোর্স আমরা অ্যাপ্লাইড করছি সেইটাকে আমরা বলে থাকি কি স্যার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, দ্যাট ইজ স্যার ডাব্লিউ বাই পি। আর এটা কি পাই স্যার? ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও মানে কি বলো? ভেলোসিটি রেশিও মানে কি স্যার? এক্স বাই ওয়াই। যদি আমার বডি মুভ করে থাকে এক্স, আর ফোর্সের জন্য যদি আমার লোডটা এই ফোর্সটা যদি আমার মুভ করে থাকে ওয়াই, তাহলে আমরা সেটাকে ভেলোসিটি রেশিও ইকুয়াল টু কি বলবো স্যার? এক্স বাই ওয়াই। কারণ এফিসিয়েন্সি অফ দ্য লিফটিং মেশিন ইজ এম এ বাই ভিআর বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি ratio. An ideal machine is one whose efficiency is ideal machine. Ideal machine মানে কোনো স্যার লস থাকবে না, তাহলে লস না থাকলে এফিসিয়েন্সি 100%। এই মেশিন হ্যাভিং অ্যান এফিসিয়েন্সি লেস দ্যান 50%, সবাই জানি আমরা স্যার মেশিন যদি আমার লেস দ্যান 50% থাকে তখন আমরা সেটাকে কি বলে থাকি স্যার? সেলফ লকিং মেশিন। আর গ্রেটার দ্যান 50 হয়ে গেলে হয়ে যাবে কি স্যার? রিভার্সিবল মেশিন। এটা আগের দিনও বলেছিলাম। তার মানে যখন আমার এফিসিয়েন্সি ইজ লেস দ্যান 50 কি হবে স্যার? সেলফ লকিং মেশিন। তার মানে দেখ, এটাকে সেলফ লকিং না বলে কিন্তু ইরিভার্সিবলও বলতে পারতো, ঠিক আছে? তার কেন স্যার সেলফ লকিং? তার কারণ হচ্ছে আমার রেজিস্ট্যান্স ফোর্স বেশি। রেজিস্ট্যান্স ফোর্স বেশি মানে আমার লোডটা আবার আগের জায়গায় ফিরে আসছে না, তার মানে এটি সেলফ লকিং মেশিন। আর যদি আমার এফিসিয়েন্সিটা ইজ গ্রেটার দেন 50% হয়ে যেত, তাহলে হয়ে যেত কি স্যার? ইট ইজ হয়ে যেত আমার রিভার্সিবল মেশিন। দ্য ল অফ মেশিন, ল অফ মেশিন তো পড়ে আসছি ছোটবেলা থেকে। পি ইকুয়াল টু কি স্যার? এম ডাব্লিউ প্লাস সি। পি হচ্ছে আমার এফর্ট, এম হচ্ছে আমার স্যার লোড আর এফর্টের যে আমরা গ্রাফটা পাই, এর যে স্লোপ, দিস ইজ নোন অ্যাজ এম। ডাব্লিউ হচ্ছে আমার কি? ডাব্লিউ হচ্ছে স্যার আমার যে লোডটাকে আমরা তুলছি সেটা। আর সি হচ্ছে স্যার আমার ডেট ইজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। মানে হচ্ছে এইটা হচ্ছে আমার সি। এইটাকে অতিক্রম করতে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স অতিক্রম করতে যে অ্যামাউন্ট অফ লস আমার হয় সেটা হচ্ছে স্যার কি আবার? সি, তাই না? The mechanical advantage of a lifting machine is defined by the ratio of, the mechanical advantage of a lifting machine is defined by the ratio of, হ্যাঁ আর কার রেশিও? একটু আগেই বললাম স্যার, লোড লিফটেড টু দ্য এফর্ট অ্যাপ্লাইড, তাই না? ডাব্লিউ বাই পি। তার মানে এই যে লোড লিফটেড বাই কি স্যার? বাই হচ্ছে আমার এফর্ট অ্যাপ্লাইড। মানে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি স্যার? ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লিউ বাই পি। ক্লিয়ার? The maximum efficiency of a lifting machine is given by maximum efficiency. Maximum efficiency মানে মনে রাখবি শুধুমাত্র দুটো জিনিস আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ভিআর। তার মানে 1/m ইন্টু ভিআর। এটা কি? এটা হচ্ছে স্যার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। দেখি করিয়ে দিচ্ছেন এগুলো সব, সলভ করিয়েছিলাম। তার মানে এফিসিয়েন্সি কি স্যার? 1/m ইন্টু ভিআর। তার মানে কোনটা আসবে স্যার? এটা, এই 1/m ইন্টু ভিআর। নেক্সট, কি বলছে? The velocity ratio of a lifting machine is defined by the ratio of, সবাই জানে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। তার মানে কি স্যার? এক্স বাই ওয়াই। মানে হচ্ছে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট কোথায়? ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট ডিভাইডেড বাই টু দ্য ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। তাহলে এটা কি? এটা হচ্ছে স্যার আমার ভেলোসিটি রেশিও। ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ মনে রাখবো এফিসিয়েন্সিতে কি ছিল স্যার? এফিসিয়েন্সিতে ছিল 1/m ইন্টু ভিআর। আর যখন আমার শুধুমাত্র মেকানিক্যাল অ্যাডভান্টেজের কথা আসবে তখন আসবে স্যার 1/m, ভিআরটাকে তুলে দেবো, ঠিক আছে? এই দুটো শুধু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু অবশ্যই কি স্যার? অবশ্যই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এটা কি আসবে স্যার? এটা আসবে হচ্ছে 1/m। ইফ স্যার এফিসিয়েন্সি অফ এ আগের লিফটিং, কোশ্চেনটা বলে দেবেন, যেটা বলো। 1/m ভিআর ছিল। হ্যাঁ, এটা কি করবো বলো? স্যার ওই কোশ্চেনটা একবার দেখাচ্ছেন। জিজ্ঞেস করেছি দ্য ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ। যখনই বলবে ম্যাক্সিমাম জানি মেকানিক্যাল স্যার। অ্যাডভান্টেজ, ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি স্যার? ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে 1/m। আর যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কথা বলবে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে হচ্ছে স্যার 1/m ইন্টু ভিআর। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কি বার করতে হয় তুমি যদি জানতে চাও সেটাও আমি বলে দিই। যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু হচ্ছে আমার ধরে নাও ডাব্লিউ বাই পি, তাই তো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি স্যার? ডাব্লিউ বাই পি।
তাই তো? এবার এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে এম ডাব্লিউ প্লাস সি। হ্যাঁ না? হ্যাঁ স্যার। তাহলে এম ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি স্যার? পি মাইনাস সি। পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি। আর এম ডাব্লিউ মানে কি স্যার? এম ডাব্লিউ মানে হচ্ছে আমার পি মাইনাস সি। তাহলে এখান থেকে কি আসবে দেখ, ডাব্লিউ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে 1/m পি মাইনাস সি, এরকম আসবে না? হ্যাঁ না? এবার ভেতর হ্যাঁ থেকে স্যার। আমরা পি টাকে কমন নিয়ে নিলাম, তাহলে ভেতর থেকে যদি আমরা পি টাকে কমন নিয়ে নিই কি আসবে স্যার? পি বাই এম, 1 মাইনাস মানে এখান থেকে পি কমন নিয়েছি মানে নিচে একটা পি আনতে হবে, তার মানে সি বাই পি, এরকম আসবে কি? এবার এই পি টাকে এইদিকে নিয়ে চলে আয়, তাহলে ডাব্লিউ বাই পি ইজ ইকুয়াল টু কি আসবে স্যার? 1/m 1 - সি বাই পি, এরকম আসবে না কি? হ্যাঁ এরকম আসবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে ডাব্লিউ বাই পি মানে কি স্যার? ডাব্লিউ বাই পি মানে হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি স্যার? 1/m 1 - সি বাই পি। ক্লিয়ার? এবার এই ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ কখন হবে? কখন পাবো ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ? যখন স্যার এই একদম অল্প অ্যামাউন্ট অফ পি প্রয়োগ করেই আমরা কি করতে পারি। এই দেখ না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি স্যার? ডাব্লিউ বাই পি না? তার মানে নিচের ভ্যালুটা কি হবে স্যার? নিচের ভ্যালুটা আমার যত ছোট হবে, আমরা এই ডাব্লুর ভ্যালুটা, নিচের ভ্যালুটা যত ছোট হবে, আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু কি পাবো স্যার? ম্যাক্সিমাম পাবো। কোনো একটা ফ্র্যাকশনে যদি এটা এ বাই বি থাকে, নিচের ভ্যালুটা যদি ছোট হয়, এই উল্টো বলছেন, নিচের ভ্যালুটা যদি বড় হয়, তাই না? তাহলে কি হবে? না, আমার এখানে কি বার করতে চাইছি? আমি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাইছি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাইছি মানে কি? এই নিচের ভ্যালুটা কি হবে স্যার? যত ছোট হবে, যত ছোট হবে, তাই না, এই ভ্যালুটার ভ্যালু কি আসবে স্যার? তত বড় আসবে। তার মানে আমি ধরে নিলাম কি এই পি এর ভ্যালুটা এতটাই ছোট, আমরা এই টার্মটাকেই পুরোটা কি করে দিলাম স্যার? নেগলেক্ট করে দিলাম। তাহলে এম এ ইকুয়াল টু কি আসবে স্যার? ম্যাক্সিমাম ভ্যালু 1/m। ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। তার মানে মেকানিক্যাল ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি আছে স্যার? 1/m। ঠিক আছে? If the efficiency of a lifting machine is kept constant, its velocity ratio is directly proportional to the. If the efficiency of a lifting machine is kept constant, its velocity ratio directly proportional to. হ্যাঁ, মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে স্যার ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে স্যার এফিসিয়েন্সি ইকুয়াল টু কি স্যার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই হচ্ছে স্যার ভেলোসিটি রেশিও। তাহলে বলেছে the efficiency of the lifting machine is kept constant, its velocity ratio is directly proportional to. তাহলে এইটার ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি? এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও। এবার এফিসিয়েন্সিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি রেশিও। কনস্ট্যান্ট ভ্যালুকে তুলে দিলে প্রপোর্শনাল আসে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ প্রপোর্শনাল টু কি ভেলোসিটি রেশিও। তাহলে কি বলেছে? তাহলে ভেলোসিটি রেশিও ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে স্যার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ক্লিয়ার? ইন অ্যান আইডিয়াল মেশিন, আইডিয়াল মেশিন মানে কি স্যার? নো ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। তার মানে যে অ্যামাউন্ট অফ লোড আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তার সেটাই কি লেগে যাবে স্যার? টোটালটাই আমার লোড তুলতে কাজে লেগে যাবে। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও কি হবে স্যার? ইকুয়াল হবে। ক্লিয়ার? তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও কি হবে স্যার? ইকুয়াল হবে। ক্লিয়ার? The velocity ratio of a differential wheel axle is given by, তাই না? The velocity ratio of a differential wheel and axle is given by কত হয় স্যার? 2d ডিভাইডেড বাই d1 মাইনাস d2। মনে পড়ছে? ডিফারেন্সিয়াল হুইল এন্ড অ্যাক্সেল স্যার এরকম একটা লাগানো থাকে, এটার সঙ্গে এখানে আরেকটা স্যার হুইল লাগানো থাকে, তাই না? এটার মধ্যে প্যাঁচা, এটার মধ্যে খোলে। মনে পড়ছে? তাহলে কত আসবে স্যার? 2d মাইনাস d1 মাইনাস d2। মনে পড়ছে এটা? দেখবে এটা প্রুফ করেও দেখিয়েছিলাম। 2d ডিভাইডেড বাই d1 মাইনাস d2, এই ফর্মুলাগুলো মুখস্থ করে প্রতিটা আলাদা আলাদা করে। The velocity ratio of a simple wheel axle is given by, simple wheel axle কি আসবে স্যার? d বাই d। কোথা থেকে আসে মনে পড়ে স্যার? এখানে যতটা প্যাঁচাবে এখানে ততটা খুলবে, তার মানে হচ্ছে পাই d ডিভাইডেড বাই পাই স্মল d, এরকম আসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সি ভেলোসিটি রেশিওটা আর কি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্যার ভেলোসিটি রেশিওটা। পাই পাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে স্যার? d বাই স্মল d। অ্যান্সার কি আসবে স্যার? ক্যাপিটাল D বাই স্মল d। এগুলো দেখবে আমি সব সলভ করেছিলাম,
ওই সিম্পল লিফটিং মেশিনের ভিডিওটাই যাবে, গিয়ে দেখবে সব সলভ করা আছে পরপর পরপর। The velocity ratio of a single purchase crab winch can be increased by সিঙ্গেল পারচেস ক্যাব উইঞ্চের ভেলোসিটি রেশিও কি করে ইনক্রিজ করা যায়? সিঙ্গেল পারচেস ক্যাব উইঞ্চের যে হ্যান্ডেল তার লেন্থ বাড়িয়ে, তার মানে ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য হ্যান্ডেল, তার মানে ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য হ্যান্ডেল, তার মানে ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য হ্যান্ডেল। The velocity ratio of a simple screw jack এর ভেলোসিটি রেশিও কত? কত আসে স্যার? লেন্থ অফ দ্য হ্যান্ডেল ইজ এল, আর এফোর্ট কত স্যার? পি। তার মানে একবার ঘোরালে কতটা যাবে স্যার? 2 পাই এল, তার মানে 2 পাই এল বাই পি ভেলোসিটি এই রেশিও। তাহলে কত আসবে স্যার? 2 পাই এল বাই পি। কোথায় গেল? এই যে 2 পাই এল বাই পি। The helix angle alpha of a screw is less than the angle of friction theta when lowering the load in a screw jack. The efficiency is given by কত হবে স্যার? tan আলফা। নিচে নামানোর সময় কত আসবে স্যার? tan আলফা ডিভাইডেড বাই কত স্যার? tan থিটা মাইনাস আলফা। দেখবে এটা স্পেশাল কেস, যখন হেলিক্স অ্যাঙ্গেল বলে দেবে সেই সময়কার স্পেশাল কেস। তাহলে অ্যান্সার কত হবে স্যার? দুয়েরটা। ভেলোসিটি রেশিও অফ এ স্কিউ জ্যাক মে বি ইনক্রিজড বাই, ভেলোসিটি রেশিও অফ এ স্কিউ জ্যাক কি করে ইনক্রিজ করা যায় স্যার? পিচটাকে কমিয়ে দিয়ে। পিচ মানে কি স্যার? পিচ মানে স্কিউ এর যে দুটো সেম পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে বলি আমরা পিচ। তাহলে পিচটাকে ডিক্রিজিং করে আমরা কি করতে পারি? ভেলোসিটি রেশিওটাকে ইনক্রিজ করতে পারি। ইন অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে কি হয় স্যার? অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে অবশ্যই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমার লেস দেন 1 হবে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সি আমার কি হবে স্যার? এফিসিয়েন্সি আমার কি হবে স্যার? লেস দেন 1 হবে। তার মানে এটা যদি লেস দেন 1 হয় তাহলে আমি এবার লিখতে পারি দ্যাট ইজ অ্যাজ অলসো লেস দেন 1, সরি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইজ অলসো স্যার লেস দেন 1। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দেন ভেলোসিটি রেশিও, তার মানে ভেলোসিটি রেশিও ইজ গ্রেটার দেন মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে খোঁজো, এই যে স্যার মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দেন ভেলোসিটি রেশিও। স্ক্রিউ জ্যাক ইজ সেলফ লকিং, কখন স্যার স্ক্রিউ জ্যাক সেলফ লকিং হবে? অবশ্যই স্যার ফ্রিকশন অ্যাঙ্গেলটা যদি আমার হেলিক্স অ্যাঙ্গেলের থেকে কি হয় স্যার? বড় হয়। কারণ ফ্রিকশন যদি বেশি হয় তাহলেই তো আমার স্যার লক হবে, কিন্তু ফ্রিকশন যদি কম হয়ে যায় আমার যে গাড়ি বা ওয়েট যেটাকে আমি তুলছি সেটা তো স্যার আবার আগের কন্ডিশনে ফিরে আসবে। তার মানে when the friction angle is greater than helix angle, তখন আমার কি হবে স্যার? সেলফ লকিং। নেক্সট কি বলছে? In the equation P equal to mw plus c, in the equation P equal to mw plus c of a lifting machine, C indicates the effort required to overcome the friction under, that's a no load condition, তাই না? যখন কোনো লোড থাকবে না সেই কন্ডিশনে যখন আমরা অ্যাপ্লাইড করছি, তখন লোড যদি চাপিয়ে দিই আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্সের সঙ্গে লোডটাও তো আমার প্লাস হয়ে যাবে, তাই না? তার মানে যখন আমার কোনো লোড থাকবে না সেই কন্ডিশনে এফর্ট দিয়ে যে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্সটাকে আমরা অতিক্রম করব সেটাই হচ্ছে আমার সি। এটাকে যদি আমরা একটুখানি গ্রাফে দেখে নিই, এইভাবে থাকে, তাই তো? এইভাবে থাকে। এইদিকে এটা কি ভার্সেস কি হয় মনে পড়ছে কারুর? এদিকে স্যার হচ্ছে পি আর এদিকে কি থাকে স্যার? ডাব্লিউ। তার মানে এই যে আমরা ডিসটেন্সটা পাই দ্যাট ইজ স্যার আবার হচ্ছে এইটা হচ্ছে আমার কি স্যার? সি। আর এইটার যে স্যার নতি দ্যাট ইজ স্যার থিটা, এটাকে বলা হয় এম। তার মানে পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি। এটা হচ্ছে এফর্ট, এটা হচ্ছে লোড, এমটা হচ্ছে স্লোপ, আর সিটা হচ্ছে এই কনস্ট্যান্টটা। ক্লিয়ার? ভেলোসিটি রেশিও অফ এ সিঙ্গেল পারচেস ক্র্যাব উইঞ্চ, সিঙ্গেল পারচেস ক্র্যাব উইঞ্চের ভেলোসিটি রেশিও কত হয়? কি বলেছিলাম স্যার? অড নাম্বার ডিভাইডেড বাই, উপরে অড নাম্বার নিচে কি স্যার? ইভেন নাম্বার ইন্টু হচ্ছে 1/r সিঙ্গেল পারচেস ক্যাব। তাহলে ডবল পারচেস ক্যাব হলেও তাই হবে স্যার T1 ইন্টু T3 ডিভাইড বাই T2 ইন্টু T4 ইন্টু 1/r। মনে থাকে যেন, এগুলো ভুল যেন না হয়। এই T1 বাই T2 ইন্টু কি স্যার? 1/r। যখনই সিঙ্গেল পারচেস ক্যাব ডবল পারচেস যখনই আমার সিঙ্গেল পারচেস ক্যাব ডবল পারচেস ক্যাব এরকম আসবে, কি মনে রাখবো? কি মনে রাখবো? The velocity ratio of a single purchase cab কত হয় স্যার? T1 by T2 into 1/r, তাই না? নেক্সট
আচ্ছা ডবল পারচেস ক্যাব হলে কি হতো বলো তো? হ্যাঁ, ডবল পারচেস ক্যাব হলে কি হতো রে? হ্যাঁ রে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে। পড়িস নি তো বলবি না তো কি হবে, পড়েছিস এটা খুলে দেখেছিস একবার, সত্যি কথা বলবি। হ্যাঁ কি রে? না স্যার, এই চ্যাপ্টার আমার দেখতে হবে। হুম, এইটা যেন ভুল না। আমি কেন কোশ্চেনটা আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে একটাই। তার কারণ এখানে হচ্ছে নাম্বার অফ টিথ অন দা স্পার গিয়ার বলেছে, আর টি টু বলেছে নাম্বার অফ টিথ অন দা পিনিয়ন। ঠিক আছে, আমরা যখন সলভ করেছিলাম তখন ভেলোসিটি রেশিও কত এসেছিল? তখন দেখি ভেলোসিটি রেশিও এসেছিল টি টু বাই টি ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান বাই আর, এরকম এসেছিল, তাই না? টি ওয়ান ওখানে কি ছিল স্যার? টি ওয়ান ছিল ওখানে নাম্বার অফ টিথ অন দা পিনিয়ন। আমরা যখন সলভ করেছিলাম তখন টি ওয়ানটাকে আমরা ধরেছিলাম কি স্যার? পিনিয়ন। আর টি টুটাকে কি ধরেছিলাম? টি টুটাকে ধরেছিলাম স্যার গিয়ার। তার জন্য ওখানে এরকম এসেছিল, কিন্তু এখানে কিন্তু উল্টো দিয়েছে, নাম্বার অফ টিথ অন স্পার গিয়ার এন্ড টি টু বলেছে নাম্বার অফ টিথ অন পিনিয়ন। এটা যেন ভুল না হয়, ঠিক আছে? এর জন্য কিন্তু এই কোশ্চেনটা এখানে এইভাবে দিয়েছে, ঠিক আছে? এই দুটো কিন্তু যেন কনফিউশন না হয়। স্যার আপনি তো করিয়েছিলেন টি টু বাই টি ওয়ান, কেন? তার কারণ আমরা পিনিয়ন তখন ধরেছিলাম টি ওয়ান, আর এখানে পিনিয়ন বলে দিয়েছি টি টু। তাহলে পিনিয়নটা কোথায় থাকে স্যার? পিনিয়নটা নিচে থাকে, তার জন্য এখানে টি ওয়ান বাই টি টু এসছে। এটা যেন ভুল না হয়। In case of single purchase winch crab, when the crank which radius r is turned through one revolution, distance moved by the effort equal to, আর যদি স্যার রেডিয়াস হয় আর একবার যদি ঘুরাই তাহলে কতটুকু যাবে স্যার? 2 পাই আর। কেন? সার্কুলার পাথ, রেডিয়াস আর, একবার ঘোরাচ্ছি তাহলে লিনিয়ার ডিসটেন্স ক্রস করবে হচ্ছে এর যে পেরিফেরি তার ইকুয়াল, তার ইকুয়াল টু কত হবে স্যার? 2 পাই আর। অ্যান্সার কত হবে স্যার? 2 পাই আর। নেক্সট কি বলছে? লোড ভার্সেস এফোর্ট গ্রাফ। লোড ভার্সেস এফোর্ট গ্রাফ ইজ, অবভিয়াসলি এই যে লোড ভার্সেস এফোর্ট গ্রাফ কি লাইন স্যার? এটা স্যার স্ট্রেট লাইন। তার মানে কি আসবে স্যার? এই যে স্যার স্ট্রেট লাইন আসবে। কোথায় আছে স্ট্রেট লাইন? এই যে লোড ভার্সেস এফোর্ট গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন। ইনস্টিড অফ সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, ডিফারেন্সিয়াল হুইল অ্যাক্সেল গিভস। অবশ্যই স্যার হায়ার ভেলোসিটি রেশিও। হায়ার ভেলোসিটি রেশিও দেবে বলেই তো আমরা স্যার ডিফারেন্সিয়াল লাগালাম, তাই না? যদি একই ভেলোসিটি দিত তাহলে আবার ডিফারেন্সিয়াল লাগিয়ে তো কোনো লাভ নেই স্যার, সিঙ্গেল রাখলেই মিটে যেত। ক্লিয়ার? তার জন্য আমরা কি লাগিয়েছি স্যার? ওখানে ডিফারেন্সিয়াল হুইল এন্ড অ্যাক্সেল লাগিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা মোটামুটি প্রায় কতগুলো করলাম? প্রায় 100টার কাছাকাছি মনে সলভ করেছি নাকি? যাই হোক, কিছু একটা করেছি আমরা। স্যার বলো। স্যার বলছি, আপনি কোশ্চেনে যে নিউমেরিক্যাল গুলো দিয়েছিলেন ওইগুলো একটু সলভ করবেন? আচ্ছা দেখছি, ঠিক আছে। ওগুলো সব এসেরই অ্যান্সার, আমার পড়াই আছে ওই জায়গার অঙ্কগুলো, দেখ একবার। ঠিক আছে, শুধু ডেটা গুলো চেঞ্জ করে দেওয়া আছে, বুঝছিস? ঠিক আছে, না পারলে তো করে দিতেই হবে। ঠিক আছে, চলো এই অবধি আশা করি বোঝা গেছে। কারো ডাউট থাকলে এমসিকিউ তে আমাকে বলো পরে। এই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি, একটু পরে পেয়ে যাবে তোমরা ক্লাসরুমে। ঠিক আছে, আর এখন বাকিদের জানি না, ওরা হয়তো ওদের হয়তো প্রয়োজন নেই এসব, তাই আসছে না ক্লাস করতে। ঠিক আছে, চলো। বোঝা গেছে তো? ডাউট আছে কারুর? না স্যার, বুঝতে পেরেছি।